আমাদের বহরমপুর থেকে আজকের রাউন্ড টেবিল শুরু করতে চলেছি। একটা সুদৃশ্য হোটেলের একটা ঘরে আমাদের জায়গা দিয়েছেন হৃদয়বান এখানকার হোটেলের মালিক, তার কাছে আমি আমার কৃতজ্ঞতা জানাই। এবং আজকে এখানে যারা উপস্থিত হয়েছেন তারা প্রত্যেকেই সমাজে অত্যন্ত প্রতিষ্ঠিত। কেউ শিক্ষক, কেউ আইনজীবী, কেউ সমাজসেবী, কেউ গ্রন্থকার, কেউ নাট্যকার, কেউ কবিতা লেখেন। সব মিলিয়ে একটা চাঁদের হাটের মাঝখানে আমি বসে আছি। সম্ভবত আমি সবচেয়ে এদের মধ্যে অযোগ্য, কিন্তু আজকে আলোচনাটা করব অবশ্যই ভোটের কনটেক্সটে, কিন্তু সম্পূর্ণটা ভোট নিয়ে নয়, সেটা আমার লক্ষ্যও নয়। দেখুন, মুর্শিদাবাদ খুব একটা ইতিহাস লাঞ্ছিত একটা নাম। সে আমি সিরাজউদ্দৌলার জমানায় যাচ্ছি না, কিন্তু এই জেলাটা দীর্ঘদিন ধরেই একদিকে যেমন অবহেলিত, সবাই মুর্শিদাবাদ মুর্শিদাবাদ করে, কিন্তু মুর্শিদাবাদ বহরমপুর থেকে বেরোলেই এটাকে আমার অনেক সময় মনে হতো, আগে যখন আসতাম, এখন বেশি আসা হয় না, যেটা একটা প্রায় তালিবান শাসিত কান্দাহার বা কি বলবো একটা তুর্কমেনিস্তানের যে কোনো একটা ভিলেজের সঙ্গে তুলনীয়। এখানে সবাই রাজনীতি করে, কিন্তু আসলে উন্নতিটা কেউ করে না। এখানে সবাই সংখ্যালঘু মেজরিটি বলে চেঁচায়, কিন্তু সংখ্যালঘু উন্নয়ন বলতে কি বোঝায় সেটা নিয়ে কারোর কোনো মাথা ব্যথা নেই। এবং আমরা দেখেছি এই যে অমর্ত্য সেনের প্রতিটি ট্রাস্ট স্ন্যাপের সঙ্গে যে এই রুরাল এলাকায় বাঙালি মুসলমানদের কি অবস্থা, তার যে ছবিটা তুলে এনেছেন, সেটা কিন্তু এই সাচার কমিটির রিপোর্টে এদের যা অবস্থা ছিল তার চাইতে 1/6 ভালো নয়। অথচ হিন্দু মুসলমান করতে 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 আমরা এমন একটা জায়গায় এসে গেছি যেখানে গোটা ডিসকোর্সটা ডিস্টর্টেড হয়ে গেছে, উন্নয়নটা একটা ভিন্ন অর্থ পেয়েছে, রাজনীতিটা হয়ে গেছে আইডেন্টিটি পলিটিক্সের সঙ্গে সমান। এবং এই পশ্চিমবঙ্গ আমরা চিন্তামো না, এই পশ্চিমবঙ্গে আমরা জন্মাইও নি। আমাদের কাছে মুর্শিদাবাদের মুসলিম ওয়াজ নট নোন অ্যাজ মুসলিমস, দে ওয়ার নোন অ্যাজ কংগ্রেস সাপোর্টার্স অর লেফট সাপোর্টার্স। হ্যাঁ, আর বড় জোর একটা দুটো এখানে সেখানে ছিটকে, হয়তো কেউ নির্দল, কেউ মুখ তমুক। কিন্তু এখন মুসলিমস আর মুসলিমস, হিন্দুজ আর হিন্দুজ, এই যে একটা ন্যারেটিভের মাঝখানে মুর্শিদাবাদের মতো সবচাইতে আমি বলবো সেন্সিটিভ জেলা বাংলার ক্ষেত্রে, কেননা এত সংখ্যক মুসলিম তো আর অন্য কোথাও থাকেন না। আর এখানে হিন্দুরা বিভিন্ন জায়গায় শহরাঞ্চলে কোনো কোনো পকেটে থাকেন, কিন্তু এতদিন এ নিয়ে কোনো ঝামেলাই ছিল না। হঠাৎ করে শামশেরগঞ্জের একটা ঘটনা মুর্শিদাবাদকে আরেকবার কলঙ্কিত করে দিল প্রায় গোটা ভারতবর্ষের সামনে। একের পর এক পরিযায়ী শ্রমিকের যখন তারা পরিচয় দেয় যে মুর্শিদাবাদ থেকে এসেছেন এবং তারা ধর্ম তাদের মুসলিম, তখন তাদের পরিণতি কী হয় সেটা আমরা দেখেছি। সেটাকেও বাংলায় ডিস্টর্ট করে বাঙালি বলে তারা মার খাচ্ছে বা বাংলাদেশি বলে তারা মার খাচ্ছে, এই বলে রাজনৈতিক ফায়দা নেওয়ার চেষ্টা হয়। সুতরাং এই জায়গায় বসে আলোচনা করাটার একটা অন্য তাৎপর্য আছে। সেই তাৎপর্যর কথা মাথায় রেখেই এবং পরিপ্রেক্ষিতটা মাথায় রেখেই আমি আজকে আলোচনাটা এগিয়ে নিয়ে যাব। হয়তো অনেকক্ষণ ধরে চলবে, কেননা প্রত্যেককেই কথা বলার সুযোগ দিতে হবে। আমি আপনাদের সঙ্গে, যেহেতু আমার বাঁ পাশে এবং ডান পাশে দুজন নারীকে রেখেছি, একজনকেই আমি চিনি, হোসনে আরা, খুব ডাকাবুকো মেয়ে, এবং বহরমপুরের আদালতে আমি অনেককেই অতিষ্ঠ করে তোলে বলে আমার কাছে ওর সম্পর্কে দুর্নাম আছে। ডান পাশে আছেন মুর্শিদা খাতুন, এই জেলার নামও যা ওনারও তাই। হোসনে ওরা বলছিলেন যে ওরা দুজনেই একই হাই মাদ্রাসার ছাত্রী, এবং এই মাদ্রাসা শিক্ষাও আজকে একটা বাংলার কাছে একটা ইম্পর্টেন্ট ন্যারেটিভে দাঁড়িয়ে গেছে। কেননা কলকাতাতে আমরা দেখতে পাচ্ছি
ওই সল্ট লেকের আমাদের সিটি সেন্টারের কাছে দিনের পর দিন মাদ্রাসার শিক্ষকরা ওখানে বসে আছেন। তারা না পান বেতন, না পান কোনো পরিকাঠামো আছে, না মাস্টার মশাই আছে, না ছাত্র আছে, মিড ডে মিল পায় না, সব মিলিয়ে। অথচ দেখুন, যারা এই সব কিছুই পায় না তাদের ত্রাতা হচ্ছেন বলে যারা দাবি করেন, তারা কিভাবে দাবি করেন আমি এটা বলতে পারবো না। এরা অনেক আমার চাইতে বেটার বলবেন। আমার বাঁ দিকে শুরুতেই আছেন সন্দীপন বাবু, সন্দীপন মজুমদার, একদা সরকারি কর্মী, কিন্তু খুবই অ্যাক্টিভ মানুষ। তিনি লেখালেখি করেন, একাধারে নাট্যকার, প্রবন্ধকার, সিনেমা সমালোচনা করেন। তারপরে আছেন তিনি জিয়াগঞ্জেরই রানী ধন্যা কুমারী কলেজের অধ্যক্ষ। ইনি রানী মানে কোথায়, ধন্যা কুমারী কি রানী ছিলেন? রাজা শ্রীপদ সিংয়ের সহধর্মিণী ছিলেন। আচ্ছা। এবং ওই জিয়াগঞ্জেরই রানী ছিলেন। 49-এ এই সম্পত্তিগুলো অতিরিক্তগুলো ডোনেট করে। এইগুলো কলেজ ছাড়া আর কি কি আছে ওনার? দুটো কলেজ আছে, একটি ওনার হাজবেন্ডের নামে, আচ্ছা, রাজা শ্রীপদ সিং, আর একটি ওনার নামে, রানী ধন্যা। ওকে, আচ্ছা। তারপরে আছেন আমার ডান দিকে এই যে ক্ষীণতনু ভদ্রলোক, হ্যাঁ, যাকে দেখলে কেউ মনে করবেন হয়তো আজিজুল হকের ছোট ভাই। আমার দেখে মনে হয়েছিল যে না, এ তার চেয়েও অনেক, আজিজুলের গুরুর ছোট ভাই। তার মানে কার কথা বলতে চাইছি সেটা আপনারা বুঝতেই পারছেন। তার নাম হচ্ছে সুগত সেন, পেশায় শিক্ষক, নাট্যকর্মী, সমাজকর্মী। এই বহরমপুর কিন্তু নাটকের ঐতিহ্যও খুব সমৃদ্ধ। এখানে অনেক বড় বড় নাটকের দল আছে যারা খুব সক্রিয়ভাবে নাটকটাকে এখনও বাঁচিয়ে রেখেছেন। আমি জানি না আগের মতো তাদের আছে কি না, জনপ্রিয়তা, বা তারা নিয়মিত করেন কি না। কেননা আসলে বাংলার রুচিই এখন এত নিম্নগামী যে এই গ্রুপ থিয়েটার দেখার মতো মানুষের সংখ্যাও কমে যাচ্ছে বলেই আমার নিজের মনে হয়। লাস্ট বাট নট দ্য লিস্ট, চন্দ্রপ্রকাশ সরকার। তিনি প্রবন্ধকার এবং জেলার সম্প্রীতি রক্ষার ক্ষেত্রে খুবই অগ্রণী ভূমিকা নিয়ে থাকেন। আপনাকে দিয়েই শুরু করি। সম্প্রীতি রক্ষার এরকম প্রয়োজন মুর্শিদাবাদের বাসিন্দা হিসেবে এর আগে আপনি কখনো ফিল করেছেন? একদমই না। লাস্ট কয়েক বছর থেকে যেভাবে অসম্প্রীতির ব্যাপারটাকে উস্কে তোলা হচ্ছে, তাতে এই প্রয়োজনগুলো দেখা দিয়েছে। তার আগে আমরা ছোটোবেলায়, আমি গ্রামে, ছোটো কেন, আমি মাত্র 25-26 বছর এই শহরে আছি। তার আগে আমার বয়স 68। আমারও তাই। আচ্ছা। অফিসিয়ালি অবশ্য 69-এর কাছে চলে গেছি, অ্যাকচুয়ালি 68। তো আমি গ্রামেই জন্মেছি, গ্রামে বড় হয়েছি। আর আমাদের পাড়াটা একটা ছোট্ট হিন্দু পাড়া, তার চারপাশে হাজার হাজার মুসলিম আছে। এই মুসলিমরা কেউ আমার মামা, কেউ চাচা, কেউ ইত্যাদি ইত্যাদি, সব সম্পর্ক, পারিবারিক সম্পর্ক একেবারে মিলিয়ে মিশে ওতপ্রোতভাবে আমরা থেকেছি। কখনো আমরা বুঝতে পারিনি যে পরস্পরের ধর্মীয় উৎসবেও পার্টিসিপেট। অবশ্যই অবশ্যই। আমাদের পাড়াতে যে লক্ষ্মী পূজা হয় পৌষ মাসে, প্রতি বছর হয়, এখনও হয়। আগে কবি যাত্রা এগুলো হতো, এখন বাউল টাউল এইসব হচ্ছে যাত্রা গ্রামের ছেলেরা করছে এখনও। তো সেইখানটায় যে বিরাট দর্শক সমাবেশ হয়, তার 30% হিন্দু নয়, 20% হতে পারে, 80%ই মুসলিম। এবং তারা আমাদের কাছে খোঁজ নেয় এবার কোথাকার যাত্রা হচ্ছে বা কোন কবি গান হচ্ছে, এরা মুখিয়ে থাকে এই অনুষ্ঠানের জন্য। এটা আমাদের, আপনার কোন গ্রাম এটা? এটা হরিয়ারপাড়ার বহরান গ্রাম। আচ্ছা, হ্যাঁ। ফলে আমরা তখন বুঝিনি হিন্দু কি মুসলিম কি আলাদা করে। এবং এখনও আমি এইটা চর্চা করতে গিয়ে এই যে বিভিন্ন জায়গায়, একদম কোচবিহার থেকে কাকদ্বীপ, আক্ষরিক অর্থেই যেখানে যেটুকু আমি খোঁজ খবর পাচ্ছি সেখানেই যাচ্ছি। এবং আমি অভিভূত হয়ে গিয়েছি, বিশেষ করে দক্ষিণ 24 পরগনায় মইপিঠ থেকে শুরু করে বিভিন্ন জায়গাগুলোতে ঘুরছি। এখনও আমার মানে অনুসন্ধানের মধ্যেই আছে বিষয়টা। তো সেইখানে একদম যারা গ্রামীণ মানুষ, তাদের মধ্যে এইসব ভেদাভেদ কিছু নেই। একজন মানে মৎস্যজীবী একটা নৌকোতে করে 7 দিন 10 দিনের জন্য জলে চলে যাচ্ছে,
তার মধ্যে 5 জন হিন্দু 5 জন মুসলিম একসাথে রান্না হচ্ছে, খাচ্ছে, বনবিবির পুজো দিয়ে তারা যাচ্ছে তাদের রুজি রোজগারের জন্য। এদের মধ্যে কোনো ভেদাভেদ কিছুই নেই। কিন্তু এইটা শহুরে বাবুদের মধ্যেই একটু বেশি করে দেখা যাচ্ছে। এবং আমি তো গ্রাম জীবন এবং শহর জীবন দুটোকেই দেখছি আমার জীবনে। ফলে আমি খুবই আরও নির্দিষ্ট ঘটনা দিয়ে বলা যায়, যেটা আপনি বহরমপুরের কথা বললেন, হ্যাঁ এটা কালচারাল শহর, নাটকের শহর, খুব একটা সমৃদ্ধ এই আছে। কেন কলেজ, আমি কেন কলেজেরই ছাত্র। হ্যাঁ, তো সেই জায়গায় এখন এমন ঘটনা ঘটছে, একটা রিসেন্ট উদাহরণ দিলে বুঝতে সুবিধা হবে। এই কত তারিখ যেন, ওটা 24শে জানুয়ারি, এই রবীন্দ্র সদনে একটা নাটক ছিল, এখানকার একটা পরিচিত নাট্যদল ছান্দিকের একটা প্রযোজনা। নাটকটাও খুব সময়োচিত ওরা চয়েস করেছে। এই নাটকটা অন্যরাও করেছে, প্রান্তিকও করেছে এবং ঋত্বিকও করেছে শুনলাম। তো এই নাটকটা হচ্ছে এস সৈয়দ ওয়াজেদ আলী না, ওয়াজাহাত সৈয়দ, ওটা খুবই প্রাসঙ্গিক। দেশভাগের উপরে নাটক, খুব টাচি ক্যাচি নাটক। দর্শক যারা দেখেছে তারা সবাই মুগ্ধ হয়ে গেছে। অ্যান্টি মানে কমিউনালিজম একটা ব্যাপারটা এখানে আছে। তো সেইটার শুরুর আগে আধ ঘন্টা সময়ের জন্য এই সন্দীপনবাবু রেকমেন্ড করেছিলেন আমার নাম। তো ওরা আমাকে বলতে ডেকেছিল। তো দেশভাগের উপরে বলছি, ওদের বিষয়টাই ছিল এইভাবে, লাইনটা ছিল দেশভাগ ও সাম্প্রদায়িক যন্ত্রণা। তো ন্যাচারালি সাম্প্রদায়িক দাঙ্গার কথা আসবে, ইত্যাদিতে যা আসার কথা এসেছে, সেইটা কারো কারো পছন্দ হয়নি। সে আমার আলোচনার আধ ঘন্টা মানে 15 মিনিটের মাথায় হই হট্টগোল করে পোস্টপোন করে দিয়েছে আলোচনাটাকে। বানচাল করে দিয়েছে, একেবারেই চালাতে দেয়নি। কারা দিল এইটা? তারা এখানকার নন ফেস, মানে হিন্দু মৌলবাদীদেরই লোক আর কি, সবাই চেনে জানে। তো তারা প্রি প্ল্যান গিয়েছে, সম্ভবত আমার নামটা শুনেই গিয়েছে। এর আগেও একটা ঘটনা হয়েছে, সেটা নিয়ে কেস টেস হয়ে আছে। না, সেটা কেস টেসে কিছু যায় আসে না। মানে আমি কেসে ঝুলছি। আমি একটা জিনিস জিজ্ঞেস করছি যে বহরমপুরের মতো শহরে বিজেপি এত ভোট পায় কি করে? মানে এখানকার হিন্দুরা কি তাহলে কমিউনালাইজ হয়ে যাচ্ছে? হচ্ছে। এর কারণটা কি? এটা আমরা কখনো দেখিনি। আমরা দেখেছি যে বহরমপুর লোকসভা কেন্দ্র হ্যাজ অলওয়েজ রিটার্নড হিন্দু। এই প্রথম একটা উল্লুক, কি যেন নাম, ইউসুফ পাঠান, সে একটা কোথা থেকে এসে জিতলো। এছাড়া মানে আমি তো ঢাকু চৌধুরী ইলেকশন থেকে কভার করছি। শুভদা এটার উত্তর দেবেন না, আমার খুব লোভ হচ্ছে। হ্যাঁ বলুন। এটা আমি একটু ধরি। আচ্ছা, 2021 সালের যে বিধানসভা ভোটে আপনার মনে আছে যে বোধহয় কোভিডের কারণে এই জায়গাটা একটু ডিলেড হচ্ছে বা এক জায়গায় করে দেওয়া হবে, এরকম একটা প্রবণতা তৈরি হয়েছিল, মানে মালদা মুর্শিদাবাদ ইত্যাদি জায়গাগুলো নিয়ে। তখন আমাদের মানে তখনকার যিনি মুখ্যমন্ত্রী, এখনও তিনি মুখ্যমন্ত্রী, বলেছিলেন এবার সে কী করে সম্ভব, এই মালদা মুর্শিদাবাদ থেকে তো আমি সব থেকে বেশি আসন পাবো, এই জায়গার ভোটটা ডিস্টার্ব করা যাবে না। দেখুন 2016 পর্যন্ত কিন্তু তৃণমূলের আসন এখানে 2টো ছিল 21টার মধ্যে। তাহলে উনি 2021-এ কি এমন অ্যাব্রাপ্ট চেঞ্জ হলো যে উনি বলছেন এখান থেকে বেশি আসন পাবো? তার কারণ সিএ নিয়ে 2019-এর 16ই ডিসেম্বর, আমি যদি ভুল না করি, এই জেলায় একটা মারাত্মক ধরনের ঘটনা ঘটেছিল এবং লাগাতার ঘটেছিল, যেটা শুরুয়াত হয়েছিল বেলডাঙ্গা থেকে। ট্রেন জ্বালিয়ে দেওয়া, অমুক তমুক ইত্যাদি। এই ঘটনার পর থেকে বহরমপুরে এবং লালবাগে এই যে বিজেপি জিতল এবং 2 ধরনের সাম্প্রদায়িক শক্তি যে মনে করলো যে আমাদের এখানে ফুটহোলটা তৈরি হয়েছে, ওই 2021-এর থেকেই ওই সাম্প্রদায়িক লাইনেই এখানে সারা মুর্শিদাবাদ জেলায় ভোট হয়েছে। তবে আমি চন্দ্রপ্রকাশ দাস সঙ্গে সমস্ত বিষয়ে একমত, সমস্ত সম্প্রীতির পক্ষে থেকেও বলছি যে উনি যে গ্রামের কথাটা কল্পনা করছেন ওনার ছোটোবেলায়, সেই গ্রাম কিন্তু এখন সেভাবে সেই জায়গায় নেই। তার কারণ 2019-এর ডিসেম্বরের আমরা রায়টও দেখেছি, ধুলিয়ান টুলিয়ান এই সমস্ত অঞ্চলে হিন্দু গ্রামগুলো যেভাবে আক্রান্ত হয়েছে, দোকানগুলো লুট হয়েছে ইত্যাদিগুলো আমরা দেখেছি। কিন্তু আমরা আশ্চর্য হয়েছি। আমি এখানে চাকরি জীবন শুরু করি 1999 সালে,
মুর্শিদাবাদ, এবং আমি ডোমকলের প্রত্যন্ত 100% মুসলিম গ্রামের মধ্যে ওই IPS নজরুলবাবুর তৈরি করা কলেজে আমি ওখানে আমার এখানকার জীবন শুরু করি আর কি, চাকরিতে। ওই কলেজটার কি খবর এখন? এখন ওই কলেজটা আর 5টা কলেজ চলে, সাধারণত। কিন্তু ওই কলেজে আমার চাকরি জীবন শুরু করেছি 100% মুসলিম জায়গার মধ্যে দিয়ে গিয়ে, গ্রামের মধ্যে দিয়ে কলেজে গেছি। আমি কোনোদিনও হিন্দুভাবে আইডেন্টিফাইড হইনি, আমার প্রয়োজনও হয়নি। আমাকে কেউ হিন্দু বলেনি, আমি আমার পড়শিকে কখনো মুসলমান বলিনি। কিন্তু এই পরিস্থিতির পরিবর্তন হয়েছে। আর যেটা বলছেন যে আপনি যে কথাটা বলেছিলেন যে গ্রামের দিকে হিন্দু যারা একটু জমি জমার মালিক, তাদের সম্পর্কে আপনি যে কথাটা বলেছিলেন যে তারা একটু যেন সরে আসছে শহরের দিকে, এই ঘটনার মধ্যেও কিছু সত্যতা আছে, কিছু না, অনেকটাই সত্যতা আছে, অনেকটাই। আর একটা কথা বলি, শামশেরগঞ্জের যে ঘটনাটা সেটা ঘটেছে শনিবারে 12 তারিখ যতদূর সম্ভব, কিন্তু তার ওই শনিবারের আগের মঙ্গলবার থেকে জঙ্গিপুর থেকে কিন্তু সমস্যাটা হচ্ছে। সুতরাং গ্রামের মুসলিম যে চন্দ্রপ্রকাশ দার দেখা মুসলমান এখনো আছে সেটা নয়, আর গ্রামের হিন্দুরাও যেখানে একজোট, মুর্শিদাবাদ জেলায় অন্তত, তারা চন্দ্রপ্রকাশ দার দেখা যে হিন্দুরা সেটাও আর নেই। কেন নেই দীর্ঘ প্রেক্ষাপট, কিন্তু আমরা যদি সঠিক অ্যাসেসমেন্ট করতে চাই তাহলে ঘটনাগুলো এইভাবে এখন আর নেই, এই সত্যতা আমাকে স্বীকার করতে হবে। না, সত্য স্বীকার না করলে তো আপনি রোগটাই ধরতে পারবেন না, রোগ ধরা যাবে না, আর প্রতিকারও হবে না। আপনার কি মনে হয়? আমি বলি একটা কথা, সেটা হচ্ছে যে আমার ছেলের বিয়ে কিছুদিন বাদে 6ই মার্চ তার রিসেপশন। আমার বাড়িতে কাজ করেন সেবিনা খাতুন নামে এক মহিলা। তা তিনি বলছেন যে তিনি আসতে পারবেন না রিসেপশনে। কেন না, রোজা চলছে, রমজান মাস রোজা চলছে, একটু তো সেজে গুজে আসতে হবে, কিন্তু সাজা বারণ। তা সে কোনোদিন রোজা রাখেনি। আমি বললাম এবার তুমি রোজা রাখলে এবং তুমি সাজা বারণ, এই ফতোয়া তোমাকে কে দিল? বলছে না, আশেপাশে সব বলছে যে সাজা গোজায় চলবে না এবং রোজা রাখলে এসব সেজে গুজে অনুষ্ঠানে যাওয়া চলবে না। তা এত বছর ধরে তুমি আমার বাড়িতে রয়েছো, কোনো বছর তো এটা তোমাকে কেউ বলেনি? বললো না, এত বছর ধরে আমাকে কেউ এই চাপও দেয়নি, কিন্তু এবছর আমাকে দিয়েছে এই চাপ। তাহলে এই চাপটা একটা কাউন্টার একটা এফেক্ট আর কি, যে অন্যদিকে সাম্প্রদায়িক চেতনা যদি বাড়তে থাকে তাহলে এদিকেও একটা বাড়ছে। হ্যাঁ, আমার দৃষ্টান্ত আমি বললাম এই কারণে যে বিষয়টাকে পরিষ্কার করে বুঝে নেওয়ার জন্য। একদম ভাইসি ভার্সা, একদম রিয়েল লাইফ এক্সপেরিয়েন্স, রিয়েল আমার একবারে মানে আমার জীবনের অভিজ্ঞতা থেকে বলছি। ইনপুট দিয়ে রাখি। উনি আরো বলুন। হ্যাঁ, আপনি তো শিক্ষক, আপনি তো ছাত্রদের সঙ্গে মেলামেশা করেন। আমি ছাত্রদের সঙ্গে মেলামেশা করি, আমি শিক্ষকতা করেছি 34 বছর শিক্ষকতা করে আমি 2 বছর আগে অবসর নিয়েছি। হ্যাঁ, প্রায় 2 বছর। আপনার ছাত্রদের মধ্যে হিন্দু মুসলমান সব ছিল? হ্যাঁ, আমার ছাত্রদের মধ্যে হিন্দুই মূলত ছিল, অল্প কয়েকজন কলোনি এলাকায় আমার স্কুল, আচ্ছা, অল্প কয়েকজন মুসলমান ছাত্রছাত্রী ছিল। আপনি কি পড়াতেন? আমি বাংলা শিক্ষক। হোয়াটএভার। হ্যাঁ, তো সেখানে কোনোদিন সম্প্রীতির অভাব ইত্যাদি আমি কিচ্ছু লক্ষ্য করি। এখন কি ক্যাম্পাসগুলো ইজ ফ্রি ফ্রম দিস, আর ক্যাম্পাসেও ঢুকে গেছে? ক্যাম্পাসে ঢুকেছে মানে আচরণগত সংস্কৃতি, মানে যেগুলো আমরা যেগুলো বাহ্যিকভাবে দেখি আইডেন্টিটিগত, সেটার একটা হিউজ চেঞ্জ হয়েছে। মানে আগে যেটা আমরা বলতাম যে অন্তত কলেজ লেভেলে বা স্কুল লেভেলে ক্যান্টিনে যখন আমরা আড্ডা মারতাম কে কোন ধর্মের, এগুলো মাথাতেও আসতো। এখন কিন্তু অনেকটা আইডেন্টিটি মানে এক্সটার্নাল ইয়েগুলো আর কি, পোশাক আশাক সমস্ত কিছুর মধ্যে সেগুলোকে এক্সপ্রেস করার একটা চাহিদা যেন এসে গেছে। মেয়েরা কি এখন বেশি করে বোরকা পরছে? এক্স্যাক্টলি। আমাদের কলেজে 2009 আমি যা দেখেছি, 2026-এ সেটা শতাংশ হিসেবে ধরলে পরে 80% বেড়ে গেছে। এটা হচ্ছে গ্রামের দিকে তো আগে ছিলই না বোরকা, আমাদের সময় ছিল। আমি দেখিনি। এটা আলোচনাটা হচ্ছে একদম মুখটা নিয়ে, খুব ভালো আলোচনা হচ্ছে, সবটাই খুব সদর্থক আলোচনা। আমি জাস্ট একটু পিছনে যেতে চাইছি, একটু দেন, সময় দেন, যতদূর পিছনে যাওয়া সম্ভব। আমি আমার ছোটবেলাটা থেকে যদি একটু শুরু করি, জাস্ট গতিটা, বিবর্তনটা তাহলে বোঝা যাবে। সেটা হচ্ছে যে পড়াশোনা যখন করেছি আমরা, মানে খুবই সুন্দর বাংলার যে পরিবেশ, একেবারে ওই সাম্প্রদায়িক সম্প্রীতি, এই শব্দগুলো অত উচ্চারিতও হতো না, তখন দরকারই পড়তো না, মানে অ্যাজ ইউজুয়াল ন্যাচারাল পদ্ধতিতেই আমরা কলেজে স্কুলে পড়াশোনা, দ্যাট ওয়াজ দ্য ওয়ে অফ লাইফ, মানে নর্মাল, একেবারে নর্মাল। এগুলো যে চর্চার বিষয় সেটা তখন সাবজেক্টই ছিল না, এরকম একটা জায়গা থেকে পড়াশোনা করা,
ফলে কোনোদিন মাথায় আসেনি যে এইগুলো নিয়ে কোনোদিন ভাবতে হবে, লিখতে হবে, বলতে হবে। তুলনামূলকভাবে আমরা যে সম্প্রদায়ের মানুষ, সেই সম্প্রদায়ের ভেতরে যে সমস্ত গোড়ামিগুলো ছিল, বা গ্রামে গঞ্জে যে সমস্ত একটা সেকশন মৌলবাদী, যারা হয়তো, আমি যেহেতু মুসলিম পরিবারে বিলংস করি, গ্রাম থেকে ওঠা, একেবারে মানে ক্ষুদ্র কৃষক পরিবার থেকে ওঠা, অল্প শিক্ষিত পরিবার থেকে ওঠা, ফলে যা যা একটা মুসলিম এলাকাতে অবস্টাকল, থ্রেটস, সোশ্যাল থ্রেটস মেয়েদের জন্য থাকে, সমাজের জন্য থাকে, সবই ছিল। ফলে আমাদের লড়াইটা ছিল ওইগুলো আমরা আরও বেশি পরিষ্কার করব কী করে। যেমন আপনাদের মনে পড়বে 90-এর দশকে পোলিও খাওয়ানো নেই, বেলডাঙাটা যেহেতু আমার জন্ম, এবং মির্জাপুর যেখানে বাবরি মসজিদ হচ্ছে সেই গ্রামেই আমি, সেই গ্রামের মাটি আমি, ফলে ওই ভার্নারেবল জায়গা থেকে আমার ওঠা। কিন্তু আমি মানে সেই ছোটোবেলায় দেখেছি, আমাদের টিভি তো খুব কম থাকতো তখন গ্রামেগঞ্জে, আমাদের বাড়িতে একটা টিভি ছিল সাদা কালো। তা ওই মহালয়ার ভোরবেলাতে আমাদের একদম পাশের পাড়াটা ছিল বাগদিপাড়া, মানে ওরা মৎস্যজীবী। সেই বাগদিপাড়ার মেয়েরা সারা সন্ধ্যাবেলায় মাছ টাছ বিক্রি করে ওই গন্ধ মাছালা জামা কাপড় নিয়ে ভোরবেলা আমাদের ঘরে চলে আসতো। আমরা আবার ঘুম থেকে সেই ঘুম চোখে ওই সুরটা শুনেই, মহালয়ার ভোরবেলা সুরে মা দরজা খুলে দিয়ে ওরা সেই সারা ঘর ভর্তি মহালয়ার সুর একসঙ্গে আমরা সব করেছি। আবার এই দেখুন ইয়েতে চৈত্র সংক্রান্তি, তারপরে সমস্ত পুজো আর্চায় আমাদের ওখান থেকে চাঁদা তুলে, ওরা যেহেতু খুব গরিব হিন্দু, চাঁদা তুলে তারা পুজো করেছে, মাছ বিক্রি করেছে আমাদের বাড়িতে। সারাদিন ভাগীরথীতে মাছ টাছ ধরে এসে, কই গো আজান দিচ্ছে গো, বাড়ি যাবো, টাকাটা দাও। মানে একটা হিন্দু বউ মাছ বিক্রি করার পরে তার টাইম সেট করছে কী করে, যেহেতু মুসলিম গ্রাম সংখ্যা বেশি, আজান শুনে সেটা টাইমটা ঠিক করছে। এইরকম একটা ন্যাচারাল সম্প্রীতির পরিবেশে বড় হয়েছি, ফলে এগুলো কোনোদিন ভাবিও নি। আমরা কী নিয়ে ভেবেছি না, আমাদের বাচ্চাদের ছোটোবেলা যেহেতু মুসলিম গ্রামগুলোয় পোলিও খাওয়ানো হতো না, কেন পোলিও খাওয়ানো হবে না এগুলো বুঝিয়েছি। আমরা যখন দূরের স্কুলে পড়াশোনা করতে যাচ্ছি, আর্লি ম্যারেজটা এত বেশি ওই সব গ্রামগুলোতে ছিল, বাল্যবিবাহ, ফলে সেই বিয়ের বিরুদ্ধে যাতে না মেয়েদেরকে বাঁচানো যায়, নিজেরা যাতে বেঁচে পড়াশোনা করি, সেই লড়াইটা আমরা লড়েছি। এগুলো ছিল সোশ্যাল প্রবলেম। ব্যাকওয়ার্ড ক্লাসে সে একটা সাঁওতাল বাড়িতে গেলে ওই প্রবলেম ছিল, নিম্ন বর্ণের হিন্দু পরিবারেও সেই বাল্যবিবাহের চল ছিল, মুসলিম পরিবারগুলো একটু বেশি ছিল। ফলে এই সোশ্যাল থ্রেট নিয়ে আমাদের কাজ ছিল। তারপরে যখন শিক্ষকতার পেশায় আসলাম, শিক্ষকতার পেশায় মালদায় চাকরি করেছি আমি, সেখানেও একটা রিমোট গ্রামে চাকরি করেছি, বেলডাঙাতে আরেকটি স্কুলে চাকরি করেছি, একাধিক জায়গায় সোশ্যাল ওয়ার্ক করেছি। সেখানে সর্বত্রই 5, 6, 7, 8 এরকম সময়েও এতটা ফিল করিনি। মানে সম্পূর্ণ আমাদের যে লড়াইটা ছিল, আমাদের যে বিকাশের ধারা ছিল, মেয়েদের এগিয়ে নিয়ে যাওয়া, ছেলেদের এগিয়ে নিয়ে যাওয়া, সেটা ছিল যে তোমরা স্বাবলম্বী হও, সামাজিক যে কুসংস্কার ইত্যাদি ইত্যাদিগুলো আছে সেগুলোর বিরুদ্ধে লড়ে সমাজটা পরিষ্কার করি। এই লড়াইয়ে আমরা ব্রতী ছিলাম, কিন্তু অন্যদিকে মাথা যাওয়ার প্রশ্নই উঠতো না। কিন্তু হঠাৎই একটা সময় কখন যেন আমরা বেশি বেশি করে হিন্দু আর বেশি বেশি করে মুসলমান হয়ে উঠলাম। হঠাৎই এটা হতে থাকলো, দেখলাম যে আমাদের বেলডাঙাটা যেন একটা পরীক্ষাগারের একেবারে এপিসেন্টার হয়ে গেল। একেবারে এপিসেন্টার কীরকম না, আমি একদিন হঠাৎ করে বেলডাঙা স্টেশনে দেখছি প্রচুর মানে সেই অস্ত্রশস্ত্র নিয়ে স্টেশনে সব ওই জয় শ্রীরাম স্লোগান প্রথম শুনছি, 7-8 সালের কথা বলছি। স্টেশনে ওরা ট্রেন ধরবে প্রচুর, আমরা কারা এরা, মানে চমকে গেছি। তো আমার স্কুলটা ছিল রেল কলোনিতে, সবই ওরা বাংলাদেশের উদ্বাস্তু মানুষ। ওরা ওই চাটা হকারি, বেলডাঙার হকার আপনারা জানেন, ট্রেনে যায়। আমি ওদের একজনকে দিয়ে, কারা বলছে জানেন না, এখানে ওই RSS-এর চলছিল ট্রেনিং সেন্টার, এটা আমাদের যেটা ওখানে প্রণান্দ বিদ্যাপীঠ বলে যে স্কুলটা, আশ্রমটা আছে, সেখানে তখনই চমকে গেলাম যে এরকম ট্রেনিং হয় নাকি অস্ত্রশস্ত্র নিয়ে, জানা ছিল না, প্রথম চোখে পড়লো। আরেকটা সাইমultaneously চোখে পড়লো, আমার স্কুলে, আমি মাদ্রাসায় চাকরি করে, আপনারা জানেন, স্কুল থেকে 10 বছর চাকরি করার পরে সম্পূর্ণ নিজের ইচ্ছায় ওই গ্রামেই আমি পড়াশোনা করেছি, স্নেহাদি জানেন, ওই মাদ্রাসা থেকেই আমি পাস আউট। এবং আমার মাথায় ছিল যেহেতু মুসলিম সমাজের অনেকগুলো থ্রেট আছে, সেই থ্রেটটাকে যতটা পারি আমি অ্যাজ এ শিক্ষিকা, প্রধান শিক্ষিকা দূর করতে পারবো আমার ছাত্রীদের মাঝে। তাই বলে আমি স্বেচ্ছায় মাদ্রাসায় জয়েন করি, একটা ছোটো মাদ্রাসায়। সেখানে আমার কাজ শুরু হয়। সেখানে যখন একজন মুসলিম এমপ্লয়ি আমার ওখানে, সে আমাকে হঠাৎ এসে বললো যে আমার বাড়িতে না বোরখা পরার খুব চাপ হচ্ছে। যেমন একদিকে দেখুন কীভাবে এভরি অ্যাকশন হ্যাজ ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন, নিউটনস 3rd ল। একদিকে যেমন RSS-এর ওখানে ট্রেনিং সেন্টার যেমন গজিয়ে উঠছে, তেমনি অপোজিটে আমাকে আমার একজন এমপ্লয়ি, গভর্নমেন্ট এমপ্লয়ি, সে এসে বলছে আমার বাড়িতে বলেছে তোমাকে যদি চাকরি করতে হয় আমার শাশুড়ি টাশুড়ি সবাই মিলে, তাহলে বোরখা পরে বেরোতে হবে। আমরা কারা চাপ দিচ্ছে, বলছে কিছু কিছু লোক, আমরা ছোটোবেলায় জানি ওই মসজিদে কিছু কিছু আসে, বিভিন্ন সময় ধর্ম প্রচারের জন্য টিম থাকে, কিন্তু মেয়েদের যে টিম বেরোয় বাড়ি বাড়ি গিয়ে মেয়েদেরকেও যে এগুলো করে, সেটা আমার জানা ছিল না।
সেটা অন্য কোথাও থাকতে পারে, বেলডাঙার পরিবেশে আমি দেখিনি। তো সেটা শুনলাম, তারপরে আমি বললাম দেখো তুমি মুসলিম কালচার অনুযায়ী তুমি যেহেতু নিজে মুসলিম ধর্মাবলী বিশ্বাস করো, তুমি তোমার যেটুকু করা মনে হবে সেটুকু করো, চাপে কিছু। ও লড়ে গেছে, ও সে চাপ নেয়নি। কিন্তু ক্রমশ দেখলাম আমাদের ছাত্রীদের মধ্যে যে কথাটা আসছে, হিজাব, বোরখা ইত্যাদির কথা, এইবার এই লড়াইটা কখন আমি নিজে অ্যাজ এ হেডমিস্ট্রেস প্রচণ্ড উদার মানুষ হওয়া সত্ত্বেও আমার লড়াইটা শিফট করে যেতে হলো কখন না, আমি বাল্যবিবাহের কবল থেকে মেয়েদেরকে যেমন বাঁচানোর কথা ভাবছি, তখন সেই লড়াইটা আবার এতদিন আমি ওই মৌলবাদী শ্রেণী মুসলিম কট্টরপন্থীর বিরুদ্ধে যে লড়াইটা আমার অভিমুখ ছিল, সেই অভিমুখটা আমাকে ন্যারেটিভটা সরে এনে আমার যে যখন ভাইটি বাইরে মারা যাচ্ছে বা কোনো আত্মীয় স্বজন বাইরে ফেরি করতে গেছে, সে যখন আক্রান্ত হচ্ছে বাইরে, তখন আমার মাথাতে আর ওই মুসলিম মেয়েরা মুসলিম হওয়ার জন্য কী কী অসুবিধার মধ্যে দিয়ে যাচ্ছে, সেখান থেকে আমাকে শিফট করে একটা বৃহত্তর লড়াইয়ে নামতে হচ্ছে, যেদের অস্তিত্বের সংকট। কিন্তু আমি তো তোমার স্কুলের মেয়েদেরকে দেখেছি বিজ্ঞান মঞ্চের হ্যাঁ, অভিযানে দেখেছেন আমাদের সাদা মেয়েরা, টি-শার্ট, হ্যাঁ, সাদা আমাদের হাফ মেয়েদের প্যান্ট আমরা পরে বাঁচিয়ে তারা রাখতে পেরেছি। সাইকেল চালিয়ে যাচ্ছে। এক্স্যাক্টলি, আমরা সেই জায়গাটা থেকে বোঝাতে পারছি। আমি একা হয়তো পারছি, সবাই পারছেন না। কলেজে যেমন প্রাদুর্ভাব হয়েছে, আমার স্কুলে বোরখা পরে মেয়েরা গেলেও নিয়ম আছে, স্কুলে গিয়ে বোরখাটা খুলে রাখবে, রেখে স্কুল ড্রেসটা পরে ক্লাস করবে, তারপর তুমি বোরখা পরে আবার বাইরে বেরো। এই সিস্টেম আমার মাদ্রাসাতে আমি চালু রাখতে পেরেছি। কিন্তু এই লড়াইটা এতটা সাহস তো সব জায়গায় সবাই দেখাতে পারছে না। এটা আমার একটা এখন তো exceptional যাদবপুর case। বিশ্ববিদ্যালয়ে এটা হচ্ছে। দেখতে পাচ্ছে না। আমরা কিন্তু এটা গার্জেনদের অভিভাবকদের বোঝাতে পেরেছি যে স্কুলে যে ড্রেসটা সেটা একটা আলাদা ঐতিহ্য আছে, এটা আপনাদের রক্ষা করতে হবে। আপনারা বলছেন ঠিক আছে ইসলামিক যে কালচার সেটা রাখুন, আমার অসুবিধা নেই, কিন্তু ড্রেসের সাথে সাজুজ্য রেখে সেই পোশাক কিন্তু এখানে পরতে হবে। তাতে অভিভাবকরা মেনে নিয়েছে, আমরা ঠিক ঠিক বোঝাতে পেরেছি। এইটা হচ্ছে আমাদের অ্যাচিভমেন্ট। কিন্তু আমি যেটা বলতে চাইছি, আমাদের যে ফোকাস ছিল সংস্কারের, আমরা বিদ্যাসাগরের দেশের মানুষ, রামমোহনের দেশের মানুষ, বেগম রোকেয়ার ঐতিহ্যে আমরা বিশ্বাস করি, সেই মানুষটা মেয়েদের লড়াইটা, সেই লড়াইটা একটা মনে হচ্ছে সেক্টরিয়ান হয়ে গেল। এখন একটা বৃহত্তর লড়াইয়ের মুখোমুখি আমরা হঠাৎ এসে দাঁড়িয়ে গেছি। আমি মুর্শিদা খাতুন, ধর্মে কতটা মানি না প্রশ্ন নেই, আমার নামটাই এখানে বড় হয়ে উঠছে। এই লড়াইটা যখন মুর্শিদা খাতুন, আব্দুর রকিব বা আব্দুর রফিক বা আর কেউ যখন আক্রান্ত হচ্ছে বাইরে গিয়ে, হামিদুল শেখ বা অন্য কেউ, তখন তার লড়াইয়ের সাথে তার হয়ে আমাকে কথা বলতেই হতো। সেখানে যদি কেউ অমুক হালদার বা তমক রায় থাকতো, তাকেও আমি তার কথা বলতাম। কারণ এই গোটা ভারতবর্ষ জুড়ে যে চাষটা চলছে, তার এপিসেন্টারের কিছুটা নমুনা আমি বেলডাঙাতে দেখতে পাচ্ছি। আমি অবশ্যই প্রসঙ্গ তুলবো বাবরি মসজিদের যে প্রসঙ্গ এখানে উঠছে। এই নিয়ে আবার পরে আসছি, তো কারণ একটু হ্যাঁ। ওকে তো কথা বলার সুযোগই দিচ্ছি না। ঠিক আছে, আমি শুনছিলাম। হ্যাঁ, আমি মানে এই সবার- জাস্ট দুটো পয়েন্ট একটা বললাম। প্রথম হচ্ছে একটা সময় পর্যন্ত আমাদের সংস্কারের ধারাটা যেমন না, ছিল, বুঝতে পেরেছি। এখন একটা সময় politically অন্য জায়গায় দীর্ঘদিন চলে যাচ্ছে। পর্যন্ত আমি সবার বক্তব্য- রিফর্মিং ইওর ওন রিলিজন হ্যাঁ, ফ্রম বায়াসেস অ্যান্ড হ্যাঁ, প্রেজুডিসেস, হ্যাঁ, হ্যাঁ, আর exactly. এটাই ছিল জীবনের ধর্ম। ধর্ম এখন ধর্মটাকেই মনে হচ্ছে যেন এবার একটা আইডেন্টিটি হিসেবে হ্যাঁ, চলে গলগ্রহের আসছে। মতো হ্যাঁ, গলায় ঝোলাতে হচ্ছে। গলায় ঝোলাতে হচ্ছে, এবং তার কনসিকুয়েন্টলি যা যা করার সেগুলো সেগুলো করতে করতে হচ্ছে। হচ্ছে। আই আন্ডারস্ট্যান্ড। হ্যাঁ, সবার মুখ থেকেই তো শুনলাম যে বর্তমান পরিস্থিতি, মুর্শিদার মতো করে বললেন, বাকিদের মতো করে বললেন, সে তো কিন্তু বলবেনই। কেউই বললেন না যে এই পরিস্থিতিটা কেন হচ্ছে, আজকের দিনে এই পরিবর্তনটা আমাদের কেন হলো, তুমি বলো। কেন এই পরিস্থিতির মধ্যে আমাদের আসতে হলো। দেখুন, আমরা যদি 1947 সাল থেকে আজকে পর্যন্ত দেখি, এই যে মুর্শিদাবাদ জেলা যেটাকে নিয়ে আজকে এত বিতর্ক, বেলডাঙা যেটাকে নিয়ে আজকে এত বিতর্ক, আমার মুর্শিদাবাদ জেলা গর্বের জেলা। যে জেলা একটা সময় বাংলা, বিহার, উড়িষ্যার রাজধানী ছিল, সেই মুর্শিদাবাদ জেলা আজকে পিছিয়ে পড়া জেলা। কেন আমাদেরকে শুনতে হচ্ছে? 1947 সাল থেকে আজ পর্যন্ত যারা যারা এখানে রাজত্ব করেছেন, যারা এখান থেকে ভোট নিয়েছেন, যারা জিতেছেন, যারা শাসন করেছেন, কেউই কিন্তু এই মুর্শিদাবাদ জেলাটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে চিন্তা ভাবনা করার দরকার কেউ করেনি আজ পর্যন্ত। কি হলো উপরন্তু? আমরা দেখছি শামসেরগঞ্জ, আমরা দেখছি বেলডাঙা। কেন হচ্ছে? আপনারা বলছেন যে পরিযায়ী শ্রমিকরা মার খাচ্ছে। কেন খাচ্ছে? এই পরিস্থিতি তো ছিল না। উড়িষ্যাতে তো মুসলিম বাস করে, আসামে তো মুসলিম বাস করে, তারা তো কেউ মার খাচ্ছে না। কিন্তু আমার জেলা, আমার বেলডাঙার নাম শুনলে বাইরে গিয়ে মার খাচ্ছে কেন? আমাকে তো এই জায়গাটা খুঁজে বের করতে হবে। আমার ওষুধ দিতে গেলে আগে রোগটাকে নির্ণয় করতে হবে। সেই রোগ নির্ণয় করতে আমরা কেউ যাচ্ছি না। কেন হচ্ছে? দেখুন, আজকে আমরা যারা এখানে অনেক বললাম মুর্শিদা, আমি যারা মাদ্রাসার ছাত্রী, আমাদের কখনো হিজাব পরে মাদ্রাসাতেও যেতে হয়নি। আমরা কিন্তু হিজাব ছাড়াই মাদ্রাসাতে গেছি। কিন্তু আজকের দিনে এটা হচ্ছে কেন হলো? কোনো রাজনৈতিক এই রাজ্যে আপনারা বলুন তো, আজকে যারা শাসক দলের বিভিন্ন পদাধিকারী বসে আছে,
যখন আপনি যদি কোনো একটা রাজনৈতিক দলের মিটিংয়ে যান, দেখবেন মঞ্চে যারা বসে আছে, বিশেষ করে শাসক দলে যারা এখানে শাসন করে, যারা দাপিয়ে বেড়াচ্ছে আজকে জমি মাফিয়া, তারা আজকে এলাকায় এত তাদের অত্যাচার, এবং যাদের উত্তরীয় আমাদের একটা অনেক সম্মানের জিনিস, সেই উত্তরীয়টা পড়ছে একজনকে পাড়ার একটা মস্তান, যে 5টা-7টা মার্ডার কেসের আসামি, যে রেপ কেসের আসামি, যে চুরি করে ডাকাতি করে, আগে বেলডাঙ্গায় দেখুন পকেট মার হতো, তারা সব এখন তৃণমূলের নেতা। অত পকেট মারটা এখন হয় না, কারণ তারা এখানে অনেক চুরি করতে পারছে, তাদের গলায় উত্তরীয় উঠছে। তাহলে যারা সমাজ ব্যবস্থায় সমাজটা তৈরি করবে তারা যদি ক্রিমিনাল হয়, তাহলে আমাদের সমাজে যা অবস্থা হওয়ার সেটাই হচ্ছে। আজকে মুর্শিদাবাদ জেলায় সমাজ অ্যালাউ করলো কেন ক্রিমিনালদের নেতা হতে? সেটাই তো বলছি আমি। আজকে একটা বিয়ে পাস ছেলে, আজকে যদি রাজ্যে যিনি শাসন করছেন তিনি নিজেই যদি আইনটা না মানেন, তাহলে তার যারা পেরিফেরিতে আছে তারা আইন মানবে? তিনি বলেন আমি ওয়াকাফ আইন মানি না, আমি সিএ আইন মানি না। একটা রাজ্য, এটা একটা রাজ্য, এটা কিন্তু একটা না, এটা রাজ্য না, এটা প্রজাতন্ত্র। হ্যাঁ, এটা হচ্ছে স্বাধীন প্রজাতন্ত্র পশ্চিমবঙ্গ একটা রাজ্য। সেই জায়গায় দাঁড়িয়ে এইখানে যিনি সাংবিধানিক শপথ নিয়েছেন তিনি ওখানে বসে বলছেন আমি ওয়াকাফ মানি না, আমি অমুক আইন মানি। এটা কি? তিনি যদি এই কথাগুলো বলেন, তিনি বলছেন আমি এসআইআর মানি না, তিনি কিছুই মানেন না, তাহলে তাকে যারা ফলো করেন তারা কখনো আইন মানবে? এটা আমরা ভাবতে পারি? আজকে ভাবা খুব মুশকিল। একটা সময় আমরা দেখেছি রাজনৈতিক নেতারা ক্রিমিনালদের ব্যবহার করতো, কিন্তু আজকে ক্রিমিনালরা হচ্ছে রাজনৈতিক নেতা। পার্থক্যটা এই জায়গায়। আজকে আমার পাড়ার বিয়ে পাস ছেলেটা উড়িষ্যায় যাচ্ছে রাজমিস্ত্রি কাজ করতে, তার চাকরি নেই, তো মেধার ভিত্তিতে চাকরি হচ্ছে না, ফলে স্বাভাবিকভাবে সে যখন উড়িষ্যায় যাচ্ছে, সে কাজ করতে যাচ্ছে, মার খাচ্ছে কেন? ও বেলডাঙ্গায় বাড়ি, মুর্শিদাবাদের বাড়ি। যখন এখানে হরগোবিন্দ দাস খুন হলো, তার ছেলে খুন হলো, কিসের জন্য খুন হলো? তারা কি আইনটা পাশ করেছিল? আইন পাশ হচ্ছে দিল্লিতে বসে, কেন্দ্রে। আপনি যদি একটা ছেলেকে জিজ্ঞেস করেন যারা ওয়াকআপ নিয়ে আন্দোলন করছে যে ওয়াকআপ আইনটা কি, কেউ জানে না। কি পরিবর্তন হয়েছে, কি অ্যামেন্ডমেন্ট হয়েছে? মিউনিসিপ্যালিটি চেয়ারম্যান বলেছিল না এলানে জং, হ্যাঁ, কেউ জানে? হ্যাঁ, সেই মিউনিসিপ্যালিটি চেয়ারম্যানকে কেন অ্যারেস্ট করা হলো না? যার নেতৃত্বে হরগোবিন্দ দাস, যার যুগে তার ছেলে চন্দন দাস খুন হলো, তিনি কিন্তু অ্যারেস্ট হলেন না। অ্যারেস্ট হলো 13 জনের যে কনভিকশন হলো আজকে, যাদের পরিবারের পিছনে কিছু নেই, যাদের পরিবারের মেয়েরা মায়েরা, এদের বোঝা উচিত যারা তৃণমূল করেন, যারা ওদের হয়ে লড়াই করতে যান, যারা সাম্প্রদায়িক উস্কানিতে পা দেন, তাদের কিন্তু বোঝা উচিত যে আমরা আজকে এই উস্কানিতে পা দেওয়ার ফলে আমাদের পরিবারটা কি হতে পারে। এরা কিন্তু কেউ আইনটা জানে না। আমরা নিজেরাই কি অনেকে আইনটা জানি কি পরিবর্তন হয়েছে? মমতা ব্যানার্জি নিজে জানে কিনা আমার সন্দেহ আছে। যদি জানতো তাহলে এই ডিসেম্বর মাসে তিনি যখন বললেন যে 5 তারিখের মধ্যে ওয়াকআপের পোর্টালে সব তুলতে হবে, অঙ্গির পোর্টালে, কেন মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ প্রত্যেকটা জায়গা আজকে সরকারি 1 নম্বর খাসখতিয়ানে গেল? উত্তর দেবেন মমতা ব্যানার্জি? উত্তর দেবেন? কেন সেটা ওয়াকআপ পোর্টালে তোলা হলো না? তুললেন না। উনি কি করলেন? তিনি লেলিয়ে দিলেন দিয়ে মুর্শিদাবাদ জেলাটাকে, তার নেতারা, তার কাউন্সিলর, তার এমএলএ নেতৃত্ব দিল, পুলিশটাকে এত বেশি দলদাস করেছে। প্রকৃত যদি সেখানে তদন্ত হতো তাহলে কিন্তু আরো অনেকে ওখানে অ্যারেস্ট হতো, তারা কিন্তু হলো না। 2021-এ ওনার সিএ এনআরসি ছিল, সেটাই বলছি। সিএ ইজ ব্যাডলি ইন সার্চ অফ অ্যানাদার এক্সট্রিম ইস্যু। সিএটা কি তারিদার কথা কোথাও বলা হয়েছে? কোথাও বলা হয়নি। আজকে সবচেয়ে বড় সর্বনাশের ব্যাপার দেখুন, ওনার যারা এখানে বসে এসআইআরটা করছেন, যে এআরও আছে, এইআরও আছে, যারা আছে ওখানে, তারা ওনার ইনস্ট্রাকশনে চলছেন, আর উনি চাপিয়ে দিচ্ছেন পুরো নির্বাচন কমিশনের উপর। আমি নিজে ভুক্তভোগী, আমার সমন এসেছিল যে আমি গেলাম হিয়ারিংয়ে, পাসপোর্ট আছে, মাধ্যমিকে 1992-তে মাধ্যমিকে মাদ্রাসা বোর্ড থেকে তার সার্টিফিকেট আছে, তারপরে এলএলবি পাস করেছি, আমার বার কাউন্সিলের সার্টিফিকেট আছে, সমস্ত নিয়ে আমার পাসপোর্ট আছে, সব নিয়ে জমা দিয়ে আসলাম, একটাও পোর্টালে উনি তোলেননি। আবার সেটা রিভিউ আসলো। আমি এই গত 21 তারিখে শনিবারে যখন তুলছেন, যদি লাস্ট এতে আমি এই আর সামনে গিয়ে যখন আমি বললাম আমার এইগুলো আপনি তোলেননি কেন, বলছে ওটা আমাদের পোর্টালে জায়গা নেই, বুঝেছেন, আমি আপনারটা তুলব। আপনি বিজেপি করেন না? নওদার বিজেপি নেত্রী না? ঠিক এই ভাষা। আমি অবাক হয়ে গেলাম। আপনি এরকম কে কি করে সেইটা দেখে ভোটার লিস্টে নাম তুলবেন? তারপর যাই হোক আমি আমার প্রসেসে গেলাম, যেখানে যেখানে কমপ্লেন করার করলাম, এসডিও সাহেবের সঙ্গে দেখা করলাম, আমার এই কেন আমার হবে না? আমার কি মনে হয় আপনার যে আমি ভারতীয় নই? এই আরো কি ভিডিও না? না না, ভিডিও আবার একজনকে ওখানে একজন ইঞ্জিনিয়ার, ভিডিওর আগে এই আরও থাকে, এসডিও। আমি বলছি এটার আমার একদম প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা আছে। ভারতবর্ষের সব দেশে ইআরও আর এসডিওস
এবং এরা হচ্ছে ERO হচ্ছে বিডিও বিডিও এবং তার এক্সটেনশন অফিসার। জায়গা। আমি বহুবার ইআরও হিসেবে কাজ করেছি ভিডিও নিজে কাজ কর্মজীবন, করছেন না, অন্যদের দায়িত্ব দিয়েছেন। যদিও আমি বিডিও ছিলাম না, এবং এক্সটেনশন এই যে অফিসার ছিলাম। আমাদের রাজ্যে যেটা চলছে সমস্তটাকে ঘেঁটে ঘ করে দাও, SIR বলুন, ওয়াক অফ আইন বলুন, যা কিছু বলুন, সবটাকে ঘেঁটে ঘ কিন্তু করে এটা দাও, কি দিয়ে ম্যাডাম, মানুষটাকে একটা আপনার কি মনে হচ্ছে না যে এটা প্রতিবার ওনার হাতে একটা ইস্যু তুলে দেওয়া হচ্ছে? তুলে দেওয়া হচ্ছে না? মানে আসলে উনি যেন- উনি এমন একটা রাজনীতিবিদ না, উনি এত বেশি আগেবার মিথ্যা কথা CA বারবার আছে। বলেন, বারবার একই এবারে মিথ্যা কথা SIR বলেন। এই দাদা বিরোধী আস্থা করছে নেত্রী না। হিসাবেও মমতা ব্যানার্জি যতটা আনপ্রেডিক্টেবল ছিলেন, একজন এবার- ক্ষমতায় থাকা মুখ্যমন্ত্রী হিসাবেও তিনি ততটাই আনপ্রেডিক্টেবল। এবার না, এই যে ওনাকে ওনাকে গেস মুর্শিদা- করা, ওনাকে আগের থেকে বোঝা, দেখুন এটা আমি বামেরাও পারেনি, বিজেপিও আলোচনাটা পারছে না, না। আলোচনাটা শেষ পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় দরজায় পৌঁছবে এটা আমরা সবাই জানি, জানেন। কিন্তু আই ডু নট থিঙ্ক যে এইভাবে একটা এই সামাজিক একটা কি বলবো, একটা খুব বিয়োগান্তক বদল এক্সপ্লেন করা যায় না, সেটা দেন ইট বিকামস ভেরি ভেরি সুপারফ্লুয়াস। আমি তো ইতিহাসের ছাত্র, এটা আমি মানব না। না না, এই তার- এই যে সামাজিক যে পরিবর্তনটা আজকে না, হয়েছে, তোমার কথা হ্যাঁ, আমি মানছি, তোমার কথা মানছি। আমাদের এখানে সিস্টেমটাই সো রটন যে এই যে একটা ইকো চেম্বার তৈরি হয়েছে, যেখানে এভরি গভর্নমেন্ট ফাংশনারি তারা মনে করে যে দিদি যা বলবে সেটা আইন, আইনে যা লেখা আছে সেটা আইন নয়। এই যে একটা সিস্টেম এখানে পশ্চিমবঙ্গে তৈরি হয়েছে, তার ফলে কি হয়েছে, প্রত্যেকটা ইআরও বলো, তার মাথায় বলো, একদম। পুলিশ বলো, ইচ ওয়ান হ্যাজ এ ভেস্টেড ইন্টারেস্ট ইন দ্য কন্টিনিউয়ান্স অফ দ্য রেজিম। আমি মনে করি সন্দীপন বাবু যেটা বলতে যাচ্ছিলেন, থাকলে আমি আছি, মানে আমার এইটা এক্সেস আমি মনে করি, আমি ব্যক্তিগতভাবে মনে করি যেটা সন্দীপন বাবু বলতে চাইছিলেন, এটা চলতে দেওয়া হচ্ছে, হচ্ছে কোন- মাথার উপর থেকে হচ্ছে। দ্বিপাক্ষিক ইন্টারেস্টেই চলতে দেওয়া হচ্ছে। না, না, এবং এই- চলতে এই যে দেওয়া। আজকে বলি, আজকে এবং- মুর্শিদাবাদ জেলাটা বলছেন তো, আমাদের মুর্শিদাবাদ জেলায় দেখেন, যখন একজন কেউ বলে যে 30-70, ঠিক আছে, তখন তার বিরুদ্ধে একটাও আইনগত নোটিশ যায় না। সে তার বিরুদ্ধে আবার- এনআইএ হলো না, তার অথচ বিরুদ্ধে বেলডাঙাতে কিছু- বাচ্চা এটা- বাচ্চারা এটা- 12টা ছেলের এবার- বিরুদ্ধে এনআইএ না, এবার বলি, এই বেলডাঙায় যেটা 30-70 ঘটেছে- যে বলা সেদিন হচ্ছে, কিন্তু যিনি কেন্দ্র বলছেন, সরকার, হ্যাঁ। আপনি হুমায়ুন কবিরের কথা হ্যাঁ, বলছেন হ্যাঁ, তো? অবশ্যই। তার বিরুদ্ধে হুমায়ুন কবির আইনগত একটা সময় বিজেপির সংখ্যালঘু সেলের নেতা ছিলেন, ছিলেন, হ্যাঁ হ্যাঁ, ছিলেন। তারপরে ওনার তো শাটল ককের এবার- মতো এবার- নেটের এপারে ওপারে হ্যাঁ, উড়ে উড়ে যাওয়াটা একটা ওনার একদম, স্বভাব একদম। ধর্ম। ওনাদের মনে হলো যাই এই যে- হোক, ওখানে ছিলেন। এইবার সুপ্রিম কোর্ট যখন যুক্তির বিকল্পে ভাবাবেগকে গুরুত্ব দিয়ে রাম মন্দির, বাবরি মসজিদের জায়গাতে রাম মন্দির তৈরির অনুমতি দিচ্ছে, এবং সেটা ভাবাবেগকে গুরুত্ব দিয়ে, তারপরে আমাদের জেলার মুসলিম অংশের মানুষের মধ্যেও তো বাবরি মসজিদ নিয়ে একটা ভাবাবেগ না, তৈরি না, হলো। এবার এখানে বলি- সেই ভাবাবেগকে আবার ওই বিজেপি Encash থেকে করলো। নেটের এপারে আসা হুমায়ুন কবির, তিনি সেটাকে আবার ব্যবহার করলেন, এবং এই ভাবাবেগটা অত্যন্ত তীব্র আমাদের জেলা। বলি, যে- এবার বলতে দিন। বলছি যে এক সেকেন্ড, হ্যাঁ। এবার আমাকে কিন্তু মানে নাও আই হ্যাভ টু হ্যামার, এছাড়া হবে না। আমার কথা হচ্ছে এটা মানে আলোচনাটাকে আমাদের এমন একটা জায়গায় নিয়ে যেতে হবে হুইচ মেক সেন্স, আদারওয়াইজ কিছু না, মানে প্রয়োজন- চাপানুতর হয়ে যাবে। আচ্ছা, এটা ঠিক আমার নেমসেক যে ধরনের আলোচনা চক্র চালায়, আমি সেটা হতে দেবো না। না, না, আজকে এখানে কি বিষয়ে আমি একটু বলছিলাম, হ্যাঁ, এক এক কি করে বি- তুমি ইন্টারফারেন্স না থাকাই ভালো। কি বিষয়ে আজকে এখানে আলোচনা হবে আমরা কেউ জেনে আসিনি। সেটা অবশ্যই। তা সত্ত্বেও আমি একটা, এইখানে মুর্শিদাবাদে এসেছেন, ফলে মুর্শিদাবাদের কিছু বিষয় থাকবেই, এবং যেটা আজকে সবচেয়ে আলোচিত হচ্ছে, শুধু এই জেলায় না, এই রাজ্যে না, সারা দেশকে আলোড়িত করেছে, এবং মূল মিডিয়া, মেন স্ট্রিম মিডিয়া মানুষকে বিভ্রান্ত করেছে, সঠিক তথ্য তুলে ধরেনি। সেই শমশেরগঞ্জ নিয়ে একটা ফ্যাক্ট ফাইন্ডিং রিপোর্ট এখানে আছে, এটা আপনাকে আমি দিতে চাই। হ্যাঁ, নিশ্চয়ই, আরে খুব কাজের কাজ করেছেন। ঝড় এটা 68 বছর ধরে চলছে, এটা একটা এই বিশেষ সংখ্যা এখানে। না, আচ্ছা আমি না আলোচনাটাকে র্যাপ আপ করছি। এখন ব্যাপার হচ্ছে যে এটা ঠিক যে আমাদের বর্তমান শাসক দল এরা কিন্তু দেওয়ার নো হ্যার ইন মুর্শিদাবাদ। তৃণমূল কংগ্রেস গঠিত হয়েছে 1998 সালে, ঠিক আছে। 2021 সালের আগে এই ধরনের রবরবা তৃণমূলের তার কতগুলো 21টার মধ্যে 22টার মধ্যে কটা 20টাই পেয়ে গেল।
এটা কিন্তু তৃণমূলের জয় নয়, এটা হচ্ছে একদল রেনিগেড যারা মনে করলো যে আমরা কার কংগ্রেসে থাকবো না। ইট ইজ এসেনশিয়ালি এ ভিক্টরি অফ কংগ্রেস, মানে এটা বকলময় কেমন। এবং তারা যখন কংগ্রেসের স্ট্রাকচার থেকে একটা ব্যক্তি কেন্দ্রিক দলের স্ট্রাকচারের মধ্যে ঢুকে পড়লো, সেখানে তারা ধরাকে সরাগান করলো। কেননা তারা দেখলো যে এই দলে আমাদের কিছুই করতে হবে না, অল আই হ্যাভ টু ডু ইজ টু ম্যানেজ ভোটস। যখন পঞ্চায়েত হবে তখন পঞ্চায়েতটা লুট করতে হবে, যখন মিউনিসিপ্যালিটি হবে তখন মিউনিসিপ্যালিটি লুট করতে হবে, যখন বিধানসভাই হবে সেগুলো আমাদের বুথগুলোকে লুট করতে হবে। এর বিনিময়ে বাকি 5 বছর ধরে আমি যা ইচ্ছে তাই করব। সুতরাং এসেনশিয়ালি দ্য নেচার অফ পলিটিক্স অ্যান্ড পলিটিক্যাল বিহেভিয়ার হ্যাজ আন্ডারগান, মানে আগে যেটা একটা সিস্টেমের ব্যাপার ছিল সেটা বিকেম একটা লুম্পেনোক্রেসি। আমি বলছি না কংগ্রেস ওয়াজ এ ভেরি ডেমোক্রেটিক পার্টি, বাট স্টিল কংগ্রেস ওয়াজ কংগ্রেস। হ্যাঁ, সেখানে থেকে কতগুলো কাজ করতেও না, এরাই করতো না। এই যারা এখন টেমসি করে তাদেরকে যদি আবার কালকে কংগ্রেসে যেতে হয়, হয়তো যেতে হতেও পারে, ইউ নেভার নো, তখন দেখবেন এরা আবার অন্য টাইপের অ্যানিমাল হয়ে গেছে। সুতরাং এটা একটা পারমিসিভ এনভায়রনমেন্ট মানুষকে বিকৃত করে তোলে। এবং এই যে ধরুন ডেভিড, হ্যাঁ, অপূর্ব সরকার, এদেরকে তো আমি ছোটোবেলা থেকে চিনি, অধীরের পিছন পিছন ঘুরে বেড়াতো। হ্যাঁ, ইনফ্যাক্ট এখানে যারা যারা আছে আমি সবই জানি, কে কোন স্কোয়াডের মেম্বার ছিল তাও জানি, কিন্তু আমি তাদেরকে বেআব্রু করছি না। কিন্তু এই লোকগুলো কি করে বদল হয়েছে? এই লোকগুলো বদল হয়নি, তাদের সামনে আমার একটা সুযোগ এসেছে, যে সুযোগটা তারা সদ্ব্যবহার করছে। ঠিক আছে, সুতরাং এটা ইজ মাচ মোর, এই যে কিন্তু সেটা প্রশ্নটা তা নয়। প্রশ্নটা হচ্ছে যখন মুর্শিদা এটা বললেন, এটা কিন্তু ইজ নট রেস্ট্রিক্টেড টু মুর্শিদাবাদ অ্যালোন। যখন ইংরেজি ভাষার পরীক্ষা কেন্দ্রে যাদবপুরের মতো বিশ্ববিদ্যালয়ে, যেখানে এইসব জিনিসের কথা কেউ, আমার নিজের কলেজ প্রেসেন্সে যদি কোনোদিন হয়, একজন মুসলিম মেয়ে সে হিজাব পরেই পরীক্ষা দেবে, এবং টিচারের অবজেকশন ছিল যে না, এটা এইভাবে পরীক্ষা দেওয়া যায় না, কেননা তুমি তো এর মধ্যে দিয়ে টুকলিও করতে পারো। আর যেটা মুর্শিদা বলছেন যে আমাদের স্কুলের নিয়ম হচ্ছে হিজাব পরে আসো আর যাই পরে আসো আলখাল্লা, তোমাকে খুলে রেখে স্কুলের ড্রেসটা পরে পরতে হবে। কিন্তু এই যে একটা তীব্র আইডেন্টিটি আমাকে দেখাতে হবে, এটা এটা না, আই উইল হ্যাভ টু টেল দ্য ওয়ার্ল্ড দ্যাট আই এম এ মুসলিম। এটা কি মানে, এটা কি गर्व से बोलो हम हिंदू हैं, তার অভিঘাত। এটা হ্যাঁ সন্দীপনকে একটু বলতে বলুন। হ্যাঁ, বলুন কিছু না, এইটা সামাজিকভাবে অনেকদিন থেকেই এই ধরনের প্রক্রিয়া চলছে। কারণ যে মুর্শিদা যেটা বললেন যে মাদ্রাসা, তার পাশে খারিজি মাদ্রাসাও মুর্শিদাবাদে এবং গোটা পশ্চিমবঙ্গে ছিল, এবং সেখানে ওই ধরনের এডুকেশন, বিশেষত অনল আবেদিন একবার একটা ইয়েই করেছিলেন, ফিচারই করেছিলেন কাগজে, এখানকার বিখ্যাত সাংবাদিক প্রয়াত, আরে আমারই লিখ ছিল। তা সেখানেও ছিল যে সেখানে কি ধরনের শিক্ষা দেওয়া হচ্ছে। আবার পাশাপাশি বিভিন্ন জায়গায়, আরে সেটা বলার জন্য বুদ্ধবাবু চাকরি চলে যাচ্ছিল। হ্যাঁ, এবার সেখানে, এবং সেই সময় ইন্ডিয়া টুডেতে রুবেন ব্যানার্জি একটা রিপোর্টে বেরিয়েছিল যেখানে টাকা আসছে কিভাবে খারিজি মাদ্রাসাগুলোতে, বেলডাঙ্গার মাদ্রাসাও সেখানে নাম ছিল খারিজি মাদ্রাসা। তাহলে এটা আছে মুসলিম মৌলবাদের একটা প্রভাব ছিল, সৌদি আরবের টাকা আসা এবং বিভিন্ন জায়গায় মসজিদের মাধ্যমে যাওয়া, সেটা তো একটা আছে। আবার পাশাপাশি কিন্তু খারিজি মাদ্রাসা যারা চালায় তাদের বক্তব্য হচ্ছে যে এটা হচ্ছে আমাদের, প্রথম কথা আমরা গভর্নমেন্টের সাহায্য নিই না, জাকাতের টাকায় চলে, আর এটা দান থেকে হয়, আর আমরা এসেনশিয়ালি অনাথ বাচ্চাদের রক্ষণাবেক্ষণ করি। কেমন, এটাকে একটা অল্ট্রুইজমের মোড়ক পড়িয়ে ওরা জাস্টিফাই করে। আমার বক্তব্য হচ্ছে আমি যদি 24 ঘন্টার জন্য শাসনভার পাই, আমি খারিজি মাদ্রাসা খারিজ করে দেবো। কেমন, এবং আই উইল ব্রিং মাদ্রাসা এডুকেশন যেটা অ্যাট পার উইথ এভরিবডি এলস। তুমি আরবি পড়তে চাও
পড়ো। ইট ইজ এ ম্যাটার অফ ইয়োর চয়েস, ইউ রিড ইট। কিন্তু আমি আরবিই পড়বো, কেননা আমি মুসলমান। হ্যাঁ, তা এটা আমি হতে দেবো। এটা হচ্ছে আরবি পড়ার অপশন তো থাকতেই হবে। হ্যাঁ। আপনি যেটা বললেন না, গড সে ভালো হিন্দু বলেই কি এইটা এরকম একটা পাল্টা ন্যারেটিভ তৈরি হচ্ছে? হ্যাঁ। আচ্ছা, আমি আপনাকে একটা সিম্পল প্রশ্ন করছি। না, সঞ্জীবন বাবু, হ্যাঁ, আমার সঞ্জীবন বাবু শেষ বক্তব্য করুন। যে চন্দ্রশেখর বাবু যেটা বলেছেন গ্রামের দিকে সাম্প্রদায়িকতা, অজয়বাবু বলেছেন শহরের সাম্প্রদায়িকতা। এখনো যদি ধরা যায় তুলনামূলক হিসেবে গ্রামের দিকের এই সাম্প্রদায়িক বিভাজন কিন্তু কম, কারণ অবশ্যই। তাদের ইন্টারাকশন অনেক বেশি নিজেদের মধ্যে। আমি জীবন বিমায় কাজ করতাম, অন্তত প্রতিদিন 100 এজেন্ট আমাদের সবই মুসলিম, মানে অর্ধেকের বেশি, মানে 80-70-80 কিন্তু স্বাভাবিকভাবেই, মুসলিম। হ্যাঁ, এবং জনসংখ্যা তাদের অনেক হিন্দু এজেন্ট বন্ধু আছে, তাদের মধ্যে যে মিলমিশ এবং কিন্তু তাদের- মুসলমানরা যদি ঢাকায় যান, হ্যাঁ ওরা আবার বলে ব্যাংকে টাকা রাখা যায় না, অ্যান্টি ইসলাম। হ্যাঁ সেটা হ্যাঁ, আছে। another বিষয়। সেটা ওরা সবাই interest বিশ্বাস করে। নেয় না। না, ওটা ওটা আজকাল জীবন বিমাতে কেন চলছে কি না। হয়, আলটিমেটলি তো ইন্টারেস্টই অ্যাক্রু করে। হ্যাঁ, আলটিমেটলি সেটারও একটা মজার গল্প আছে। সেসব একজন আছে। একটা আর্টিকেল লিখেছিলেন তাদেরকে কনভিন্স করার জন্য যে ওখানে তো বোনাস দেওয়া হয়, যে এটা ইন্টারেস্ট না। হুম। এটা নিয়ে একটা ডিবেট ছিল যে না, এইভাবে আমি কেন যার মধ্যে বোঝানো? যাচ্ছি না, তবে হ্যাঁ, কেন করবে না? হ্যাঁ। আমার জীবন যদি বিমা হয়, তবে আরেকজন, এটা আর আপনি জীবন। যেটা বলছিলেন বহরমপুরে হঠাৎ করে এলো কিনা, বহরমপুরে কিন্তু শহরটা হিন্দু প্রধান এবং এখানে যে বিজেপির প্রভাব ছিল না তা না। এখানে কর্নেল সব্যসাচী মুখার্জি বোধহয়, না, ব্যানার্জি? বাগচি যখন দাঁড়িয়েছিলেন তখন কিন্তু এই বহরমপুর বিধানসভাতেই প্রায় 82,000 ভোট পেয়েছিল। হ্যাঁ, তাহলে মানে সেইবার লোকসভার ইলেকশনে আর কি। কিন্তু তা- এখানে কি কোনো জনসংঘ বা হিন্দু মহাসভা, মানে সেই যেসব প্রভাব এদের ছিল। কোনো প্রভাব ছিল কখনো? না প্রভাব সামাজিক- Traditionally? না, এই একটা- সামাজিক সংগঠনগুলো আছে তো ওদের, আছে। সরস্বতী শিশু মন্দির, সেগুলো ছিল না, বা এইগুলো- ওইগুলো দিয়ে এখন বেশি করে সরস্বতী বিস্তার দাস, করেছে। শিশু মন্দির ওগুলো সরাসরি তারা ছিল, সামনে কিন্তু তত দেখতে হবে। ভোকাল ছিল না। কতখানি তারা বেশি- they are not naive enough সঙ্গের কোনো লোককে যে একটা সাম্প্রদায়িকতা স্কুলের প্রচার মাধ্যমে করে। ওইভাবে সরাসরি করবে, আমি তো সেটা না। কাছ থেকে দেখেছি। ওটা একটা ইমপ্রেশন ক্রিয়েট হয় হয়তো সমাজে। সন্দীপন দাকে আমি একটা আমি এই চেষ্টা করে নিই একটু। না, আপনি বলে উত্তর দিচ্ছি, দেবেন। হয়ে গেছে, আমি আর বলবো না বেশি। না না, কেন বিষয়টা বলবেন হচ্ছে- না, আপনি হয়ে- বলবেন। হ্যাঁ। যে আমাদের শুধু মনে রাখতে হবে যে এই যে বাইনারি গুলো তৈরি হচ্ছে, সেটা পোলারাইজেশন গুলো হয়েছে, কিন্তু এটা একটা বিরাট কারণ পলিটিক্যাল, কারণ এটাকে সরাসরি ভোটের রাজনীতিতে নিয়ে আসা হয়েছে। এবং মুর্শিদাবাদের কোনো সময় এটা ছিল না, এটা পলিটিক্যাল ভোট হতো, সিপিএম কংগ্রেস। আমি Binary বললাম তো এটাই তাই, ছিল। আমি তো তাই দেখেছি। এবং এতদিন পরেও মাথায় রাখতে হবে, এই সমস্ত বাইনারি গুলো আমাদেরকে অধিকার করার পরেও শামসেরগঞ্জে কিন্তু একটা এই বাইনারির বাইরে জেতা হয়েছে। সেটাকে পারচেস করে নিয়ে সেটাকে পাল্টে দেওয়া হলো, জনমতকে আলাদা ব্যাপার, জনমতের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হলো। ওটা শামশেরগঞ্জ না, ওটা সাগরদিঘি। এই সরি, সাগরদিঘি। 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 সাগরদিঘিতে কিন্তু বাইরন এটা বিশ্বাস। হয়েছিল। বাইরন বিশ্বাস। এটা তো এবং তাহলে শামশেরগঞ্জের যদি আগামীকাল ভোট হয়, হ্যাঁ, তাহলে দ্য পারপিট্রেটার্স অফ দ্যাট ক্রাইম হ্যাঁ। উইল ডেফিনেটলি লুজ। ইয়েস, আই থিংক সো। হ্যাঁ, তৃণমূল হারবে। বিকজ দ্যাট ইজ হোয়াট, একদম। মানে ইজ দ্য গ্রাউন্ড রিয়ালিটি। সেই জন্য সবটা হারিয়ে যায়নি আমার যেটা মনে হয়। আমি সন্দীপন দাকে একটা প্রশ্ন কিন্তু হারিয়ে যাওয়ার চাইতেও দেখুন, আমার বাবারা হচ্ছেন এ ঠিক একই ধরনের, যা আপনারা আলোচনা করছেন তাতে কিন্তু আমি খুব আশঙ্কিত বোধ করছি। এই জন্য আশঙ্কিত বোধ করছি যে এটা আমার একটা আবছা ধারণা ছিল, কিন্তু আপনাদের কথাতে সেটা এমনভাবে র্যাটিফাইড হচ্ছে যে ধরুন মুসলমানরা, এই যে ভারত তো দ্বিজাতি তত্ত্বে ভাগ হয়েছে, আপনি এগ্রি করুন না করুন, হ্যাঁ, অবশ্যই, অবশ্যই। কেননা ধর্মের ভিত্তিতে, আমার বাবা বলতেন, ধর্মের ভিত্তিতে দেশটাকে ভাগ করে দেওয়ার পর আর ধর্ম চলবে না, আমরা সবাই সেকুলার, এই কথা বলার জাস্টিফিকেশনটাই চলে গেছে। আমরা অনেক দিন ধরে একটা ওয়েস্টার্ন লিবারাল আইডিয়া, থ্যাঙ্কস টু নেহেরু অ্যান্ড দ্যাট, আমাদের প্রজন্ম থেকে প্রজন্ম, সায়েন্টিফিক কোথাও একটা এসে তার একটা এক্সপায়ারি ডেট ছিল, সেই ডেটটা ওভার হয়ে গেছে। এখন আমাদের যেটা প্রকৃত সত্তা, অর্থাৎ ভাই এটা হিন্দুদেরই জায়গা, এখানে মুসলিম যারা আছে, যেমন এল কে আডবাণী বলতেন, এই 17 কোটি 18 কোটি মুসলমানকে আমি কি আরব সাগরে ফেলে দেবো? কেমন? কিন্তু অঘোষিত বার্তাটা হলো, অফকোর্স ইউ উইল বি ট্রিটেড অ্যাজ সে তো ওদের as quasi equal, but never equal. সে তো আর ওদের এটা গুরু আরো বলিয়েছে, বেশি করে গোল অলকার বলি গেছে। সাম্প্রদায়িকতার নিয়মই তাই, এক ধরনের সাম্প্রদায়িকতা আরেকটা ধরনের সাম্প্রদায়িকতা ফিট করে। ফিট করে। আর যত, আমার ধারণা খুব সম্প্রতি এটা আরো বেশি অ্যাগ্রাভেটেড হয়েছে বাই ইনসিডেন্টস ইন বাংলাদেশ। হ্যাঁ, অনেকটা। বাংলাদেশ যেভাবে, ও, আমি ওই প্রশ্নটাই যাচ্ছিলাম। হ্যাঁ,
আপনি যে বললেন না গার্ডসে বলো হিন্দু, সেখান থেকে পাল্টা ন্যারেটিভ কিনা, হুম। আমি যদি সন্দীপনদাকে জিজ্ঞাসা করতে চাইছিলাম তাহলে বাংলাদেশে বোরখা বেড়ে যাওয়া বা বাংলাদেশে ইসলামী মৌলবাদের এই যে ইনক্রিজ, ওখানে তো অ্যাবসলিউট মেজরিটি 8 থেকে 9% আদারওয়াইজ মুসলিম আছে, তাহলে সেটার কারণটা কি? কোথায়? এই বাংলাদেশে যে ইসলামী মৌলবাদের যে ক্রমাগত বৃদ্ধি আর কি, কিন্তু হলো না তো, না, না। ভোট হলো দেখলেন তো। ঠেকে দিয়েছে তো। সেটা হ্যাঁ। ভোটের ইকুয়েশনটা আলাদা, কিন্তু আমরা যে রিফ্লেকশন গুলো দেখেছি দেখুন আমরাও এগুলো অনেক বাড়িয়ে চড়িয়ে বলি। মিডিয়া হ্যাঁ, মিডিয়া বলি- অনেক সময় বলি। বাড়িয়ে চড়িয়ে বলে, রিয়াল হ্যাঁ। গ্রাউন্ডটা আচ্ছা, অনেক সময় দেখা এর সাথে সাথে বাংলাদেশে কথাবার্তা হলো। আরেকটা জিনিস বেরিয়ে বলি, আসলো। এই 90, 92 কি 89 সালের থেকে আমি নিজে অন্য পলিটিক্সের সাপোর্টার হয়েও বলছি, এই যে সমস্ত শক্তি মিলে বাম, কংগ্রেস ইত্যাদি মিলে যেভাবে হোক বিজেপিকে আটকাতেই হবে, এই যে ন্যারেটিভটা, এইটা আমাদের খুব ক্ষতি করেছে। এইটা ক্ষতি করেছে কি, যে বিজেপিকে পলিটিক্যাল পার্টি হিসেবে কাউন্টার না করে যে করে হোক জিতাতে হবে, মানে যে করে হোক আটকাতে হবে। সিপিএম কখনো গেল বিজেপি একটা নাৎসি পার্টি। এক্স্যাক্টলি তাই, বিজেপি হ্যাঁ। একটা অচ্ছুত দল। এটা সত্যি সিপিএম কথা। কখনো লালু প্রসাদের হাত ধরেছে, কখনো গিয়ে মুলায়ম সিংয়ের হাত ধরেছে, কখনো ইন্দিরার হাত ধরেছে। হ্যাঁ, এই যে এইরকম ভাবে কমিউনিস্ট পার্টিগুলো তাদেরকে আস্তে 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 রাজনৈতিকভাবে বিশ্বাসযোগ্য রাখতে পারেনি। এটা হচ্ছে যে ভারতবর্ষে 37 থেকে 38% ভোট তো বিজেপি পেয়েছে, তাহলে সেটাকে আমি একটা রাজনৈতিকভাবে দেখবো না কেন? বাংলাতেই 40% পেয়েছে। আমি বলছি টোটাল ভারতবর্ষে 37 থেকে 38% ভোট পেয়েছে, পেয়ে এখনো তারা ক্ষমতায় রয়েছে। তাহলে এইটাকে কাউন্টার করতে গিয়ে আমি আপনাকে একটা সিম্পল এক্সাম্পল দিচ্ছি। আন্তর্জাতিকভাবে দেখুন, আজকে বোধহয় কালকে ইসরায়েলে গিয়েছে মোদি, গিয়ে ওখানে পার্লামেন্টে ভাষণ করেছে। আপনি দেখবেন ওখানে পার্লামেন্টে মোদির ছবি দিয়ে আজকে ফেসবুক বা ইত্যাদি সোশ্যাল মিডিয়া খুলুন, হয় বাম নয়তো ইসলামিক নামের লোকেরা ভীষণভাবে ক্রিটিসাইজ করছে এটাকে। আচ্ছা, আন্তর্জাতিক রাজনীতিতে ইসরায়েলে গেছে, জ্যোতিবাবু ইসরায়েলে গেছিলেন না? আমি গেছিলাম তো সঙ্গে। আপনি গেছিলেন সাথে? হ্যাঁ। আচ্ছা, আন্তর্জাতিক রাজনীতিতে এখন যা ঘোলাটে অবস্থা, ভেনেজুয়েলা বা ইত্যাদি ঘটনার পরে ভারতের প্রধানমন্ত্রী ইসরায়েলে গেছে, এটাকে কেউ নিচ্ছে না। মোদি ইসরায়েলে গেছে, ও মুসলমানকে মারছে, এ গুজরাটে মুসলমানকে মেরেছিল। সো এটা লিঙ্ক হলো। বাম এবং ইসলামিক যারা মানুষরা এটাকে যেভাবে ক্রিটিসাইজ করছে, আমি বলছি এটা প্রগতিশীল মানুষ হিসাবে আমাদের কাছে ভবিষ্যতে এটা মূর্খামির জায়গা তৈরি হচ্ছে। না না, একদমই আমি একদম আপনি একমত অপোজ না করছি হতে পারেন, আপনি আমার সাথে একমত না হতে পারেন, হবেন না, এটাই স্বাভাবিক, আমি জানি। 72,000 মানুষকে খুন করলে 38,000 শিশু সহ ভারত কি একটা স্টেটমেন্ট দিয়ে বিরোধিতা দাদা, করে? আপনি বলুন তো, সৌদি আরব ইয়েমেনে কত লোককে মেরেছে? আরে কেন বলছেন না? কেন বলছেন না? সিরিয়া এবং ইয়েতে আপনার কি নিজের বলে দেশের কথা লেবাননে, বলছেন, নিজের লেবাননে দেশে কত এই লোককে ইসরায়েল তো মেরেছে? আছে গুজরাটে। আমরা ছিলাম মুর্শিদাবাদে, চলে গেলাম আপনি বলুন না, সিরিয়া না, লেবাননে মুসলিম এটাই হয়। কত না, মেরেছে? ওরা না, তো মেরেছেই তো। সবাই মেরেছেই তো। বাঙালির বৌদ্ধিক আলোচনা এভাবেই হবে। একটা ঘটনা দেখুন, হ্যাঁ। মানে আমি বারবার করে বলছি, এইটা এটা কেন link লেয়ার ও হচ্ছে? পলিটিক্যাল আউটলুক হচ্ছে। না না, এটা ন্যারো অনেকটা, না। আমি জাস্ট ইনক্লুড করছি, কারণ হচ্ছে যে দলটা কেন্দ্রে শাসন ক্ষমতায় আছেন, এই ন্যারেটিভটার উপরেই বেঁচে আছেন এবং তাদের আইডেন্টিটিও তাই। না, এটা যে মানে মোটামুটি এটা এখন ভুল। ভারতবর্ষে, বাইরে থেকে দেখে মোটামুটি বললাম না। ভারতবর্ষে ধরুন গুজরাট ম্যাডাম, দাঙ্গার কর্ণাটকে পরে, পরপর আমি নির্বাচন এখন হয়। এক মিনিট বলি, আপনি তো বলেছেন গুজরাট দাঙ্গার পরে মোদিকে যেভাবে ওর দল আর কি বিজেপি যেভাবে আস্তে আস্তে ক্রমশ আরএসএস এর এতে নিয়ে যাওয়া হয়েছে সেন্ট্রালে, সেইটা তো গোটা ভারতবর্ষের যে সমস্ত সংখ্যালঘু মানুষ দেখেছে। এবার ধরুন আজকে আমার বেলডাঙ্গার মুসলমান যারা, আমি তাদের ঘরের মেয়ে হিসেবে বলছি, যখন ওখানে মন্দিরটা হলো, উনি বললেন ভাবাবেগকে মূল্য দিয়ে সুপ্রিম কোর্ট তার প্রোটেকশন দেওয়ার কথা ছিল, দিল না, মুসলমানের যে মসজিদটা বাঁচানোর কথা ছিল, দিল না। তখন একটা অদ্ভুত হতাশা তার মধ্যে, আমাদের মসজিদটা ভেঙে দিল গো, আমাদের মসজিদটা ওরা ভেঙে দিল। এই যে যন্ত্রণা একটা ধার্মিক গ্রাম্য মুসলমানের ভেতরে, এটা কিন্তু মরে যাওয়ার নয়, সেইটা কিন্তু কষ্ট করে দাবি একটা সংখ্যালঘু না, কিন্তু যারাই সংখ্যালঘু যেখানে তাদের এই বাবরি feelings- মসজিদ, বাবরি মসজিদ এই প্রচারটাই তো ভুল একটা প্রচার। ফাংশনাল প্রচারটাই ভুল মসজিদ প্রচার। ছিলই না। না না, সেটা ছিল না। আর দ্বিতীয় কথা সুমনদা, শব্দটা সেটা হচ্ছে যে মসজিদ। বাবরি মসজিদ আর নতুন করে তৈরি করা যায় না, কারণ বাবরি না, সেটা মসজিদ another ইতিহাসের বিষয়। একটা আমরা পার্ট, পলিটিক্যালি সেটাকে নতুন করে তৈরি করা যায় না। ও তো নামটাকে ব্যবহার করছে। কিন্তু ভাবাবেগটা তো আছে। না না, তারপরেও তো বাবরি মসজিদ আমি আমাদের ভাবাবেগটা দেওয়া কেন হয়েছে। বলছি, এটা পলিটিক্যালি যাচ্ছে কেমন করে সেটা বলছি। হ্যাঁ। এনক্যাশ করছে কোনটা, হুমায়ুনের মতো মানুষেরা, পলিটিশিয়ানরা, ওই যে একটা গ্রামের গরিব মুসলমান মানুষ যে মাথায় করে ইটটা নিয়ে যাচ্ছে, সে কিন্তু অত পলিটিক্স বোঝে না,
অতটা সাধারণ মানুষ, সে গ্রামের মানুষ। ওই যে সেদিনকার যন্ত্রণাটা ওর বুকে ছিল, আমাদের মসজিদটা ভেঙে দিল, নামটা তো মসজিদ ছিল, এবং সেই বাইনারিটা গ্রামে গঞ্জে এমনভাবে গেছে, যে রথের যাত্রা না না মাথায় করে ইট নিয়ে গেছিল, একদমই এতে একই হবে। সেইটা ও এখানে যখন কাজে লাগাচ্ছে, একটা সাধারণ গ্রামের মুসলমান, সে কিন্তু বুঝতে পারছে না হুমায়ুন এটাকে কোথায় নিয়ে যাবে, ক্যাশ করবে। ও কিন্তু যাচ্ছে ওই যে আমার মসজিদটা ভেঙে দিয়েছিল গো এরা, সেই মসজিদ হচ্ছে এখানে। ও দেখুন কিন্তু জানে না আমরা করা হয় কি আমরা কি করা হচ্ছে হয় না। আমাদের সেইটা দেখুন আলোচনাটা politically খুব চলে গেল। হ্যাঁ। বিভিন্ন জায়গায় পৌঁছে গেছে। সেটা হচ্ছে অফকোর্স বাবরি মসজিদ আজকের মুর্শিদাবাদে একটা খুব লাইভ ইস্যু, অন্যত্র লোকে বোঝে না, কিন্তু মুর্শিদাবাদে ইট ইজ আ ফ্যাক্টর। এবং আপনি যেটা বলেছেন যে এটা একটা আবেগ তৈরি করেছে, যদি আবেগ তৈরি না করতো তাহলে দ্য কাইন্ড অফ সিন যেগুলো আমরা বেলডাঙ্গায় দেখেছি হতো না। মসজিদ নির্মাণকে কেন্দ্র একদম। করে, সেগুলো আমাদের চোখে পড়তো না। এটা রিয়েল ফ্যাক্ট। এখন বক্তব্য হচ্ছে হুমায়ুন কবিরও হচ্ছে একটা পলিটিশিয়ান, এবং পলিটিশিয়ান হু ইজ নট লেড বাই প্রিন্সিপাল বাট বাই দ্য অনলি প্রিন্সিপাল অফ আমি কি করলে ভেসে থাকতে পারবো। আমি বলবো যে অ্যাজ এ পলিটিশিয়ান এটা খুব ক্লেভার ও খেলেছে, বিকজ হি কুড নট হ্যাভ এনি ইস্যু, ওর কোনো বাইরের ক্রেডিবিলিটি নেই একদম, একদম। যে আমি মুসলমানদের এই এতিমখানা বানিয়ে দেবো, ওই করবো, এইসব বললে কেউ ওকে শুনতো না। ও অনেক ভেবেছেন, আমি জানি না অনেক নিজের ভেবেছে। নিজের বুদ্ধি থেকে না ওর কোনো পরামর্শদাতা আছে, আছে, বাট নিশ্চয়ই হুএভার ইজ আছে। দিস, যারা ওকে এই ইস্যুটা দিয়েছে, ও ভেবেছে এই একটা জিনিস যদি আমি করি তাহলে আমি কাত করে দেবো, এবং এটাই হচ্ছে ওর গেম প্ল্যান। নইলে আমি যখন ওকে কনফার্ম করেছিলাম, ও বলেছিল দাদা আমাকে যদি 1 মাস আগে ডেকে নিয়ে বলতো যে এটা নাম বাবরি করা যাবে না, আমি করতাম না। আমি আপনাদের লিখে দিচ্ছি এখানে, যদি ও এটা করে 5-6টা আসন ম্যানেজ করে নিতে পারে, তাহলে মসজিদও করবে কিনা ডাউটফুল, আর ওটার নাম বাবরি হবে কিনা সেটা আরো অনেক বেশি ডাউটফুল, বিকজ হি উইল নট বি এবল টু উইথস্ট্যান্ড দ্য অনস্লট অফ দ্য স্টেট। কারণ এরপরে তো স্টেট ওকে ধরবে না, এখনো পর্যন্ত খেলাটা ও একটা ভাবছে ভাসিয়ে বোধহয় রেখেছে। ভাসিয়ে রেখেছে, এটা কেউ হতে দেবে না, এটা কংগ্রেস, বিজেপি, সিপিএম, ইউ নেম ইট, অ্যান্ড ও এটা সবচেয়ে ভালো জানে। আমি ওর মধ্যে ঢুকছি না, এটা ইন্ডিভিজুয়াল ডিসকাশনে যাচ্ছি না। আমি যেটা যেতে চাইছি, তুমিই বলো যে দেখো ইউ আর এ রেয়ার পার্সন, এই অর্থে যে আমরা ধরেই নিয়েছি যে মুসলিম মানে হচ্ছে তারা বিজেপিতে একটা ওই ফুলদানির ফুলের মতো থাকে, 1-8 পিস থাকে, কেমন, কিন্তু তারাও দেখছি ক্রমশ কাটতে 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 এমন একটা দল যারা এন্টায়ার লোকসভাতে দে ডোন্ট ফিল ওয়ান মুসলিম ক্যান্ডিডেট, এবং সেটা ক্যালকুলেটেডলি করে দেশটা দখল করে। উত্তরপ্রদেশে দে হ্যাভ ইমপ্লিমেন্টেড ইট ওভার অ্যান্ড ওভার এগেন। যে 2-1 পিস ছিল হ্যাঁ নাকভি টাকভির মতো, তারাও আজকে কোথায় চলে গেছে, শাহনাজ হোসেন, হ্যাঁ এদেরকে আমার নামই শুনতে পাই না। এরকম একটা জায়গা থেকে আমি এবার তোমাকে একটা ব্যক্তিগত প্রশ্নই করছি, যে তুমি এই ধরনের একটা ফুলদানির ফুল হওয়ার বা পটেড প্ল্যান্ট হওয়ার জন্য এত উদ্গ্রীব কেন? না না না, এটা ভুল। মানে আমি পটেড প্ল্যান নই। আমি যেটা করেছি, চিন্তা ভাবনাই করেছি, প্রথমত বিজেপির কিছু এজেন্ডা আছে, সেই এজেন্ডাটাকে আমি মনে প্রাণে সমর্থন করি। কি কারণে আমি বলি, বিজেপির এজেন্ডা হচ্ছে আমি বলি টু এস্টাবলিশ হিন্দু রাষ্ট্র। না না, এটা এবং ভুল শুধু বললেন। হিন্দু না, এক বর্ণ দেশ, এক হিন্দুদের আইন। আমি রাষ্ট্র। সবচেয়ে বেশি যেটা সমর্থন করি এক দেশ এক আইন। তাতে আমার সঙ্গে মুর্শিদার আপনার অনেকের এই হতে পারে। দেখুন আমাদের এখানে যে ক্রিমিনাল আইনটা চলে সেটা কিন্তু ভারতবর্ষের আইন দিয়ে চলে, কিন্তু যে সিভিল আইনটা চলে সেটা তখন পার্সোনাল ল চলে। হ্যাঁ, ঠিক আছে, সেই সিভিল আইনে আমরা কোথায় কোথায় আমাদের মেয়েরা যেখানে সাফরেস করছে। আজকে আপনি আমার যদি এক দেশ এক আইন হয়, আমার একটি মেয়েকে সহজে 3 তালাক দিয়ে বাড়ি থেকে তাড়িয়ে দিতে পারবে না। আজকে শুধু বন্ধ হয়ে গেছে। আজকে না না, বন্ধ হয়নি, ভুল করছেন। এক আইনটা তো হিন্দু আইন হবে, হ্যাঁ? এক হিন্দু আইনটা আইন হবে না, হিন্দু আইন সেটা হলেই চলে, সেটা আপনি ভারতবর্ষের আইন হবে। আপনি কি করে অ্যাসিওর করছেন? আর হিন্দু, আমি বলি আপনাকে কেন অ্যাসিওর করবো না, আপনি তাহলে আইপিসিটা কি করে মানতেন, আপনি পিনাল কোডটা কি করে মানছেন? না দেখুন এর মধ্যে এখানে আমি ওর সঙ্গে এগ্রি করি, কারণ আমাদের মধ্যে অনেক ফাঁকি আছে। কেননা এই যে ইউনিফর্ম সিভিল কোড, ইউনিফর্ম সিভিল কোড ইজ ভোটটা নেওয়ার জন্য আমাদের জবে থেকে কনস্টিটিউশন হয়েছে। ইউনিফর্ম সিভিল কোড সেকুলার দৃষ্টিভঙ্গি থেকে হওয়া এক জিনিস, আর একটা হিন্দুত্ববাদী দৃষ্টিভঙ্গি থেকে সেকুলার
এখনো এক- পর্যন্ত দুর্মুষ করে দেওয়া। দ্য মোমেন্ট ইট বিকামস ইউনিফর্ম ইট হবে ইজ না, নো লঙ্গার হিন্দু হবে না, ওরা না, আমরা শুনেন, যারা আপনি- আজকে তাহলে প্রকাশ্যে একটা কাজ মুসলিম, করুন না, হিন্দু তাহলে একটা কাজ করুন না, আপনার একটা এজেন্ডা রাখুন যে ক্রিমিনাল আইনটা হলো প্রকাশ্যে যারা প্রবর্তন মুসলিমদের করবে। চ্যালেঞ্জ করছে তারা এমন আইন করবে যাতে মুসলিম আমি বলছি এখানে আচ্ছা আমি বলবো আমি এক দেশ এক এবার আইন, ওকে আমি বলতে মুসলিম দাও, করব না। এবার ঠিক আছে? ওকে বলতে দাও। এবার আমি হ্যাঁ। বলি, আপনি যদি আজকে ক্রিমিনাল লটা আইপিসি টা পিনাল কোড, সেটা যদি আজকে মুসলিম ল করবে না, তাহলে আইপিসি ইয়েতে সিভিল লটা কেন? ওটা করলে তৃণমূলের একটা নেতারও হাত থাকবে না। কেন জানেন? তার একটাই কারণ হচ্ছে ইসলামিক ল বলছে চুরি করলে হাত কেটে দাও। ঠিক আছে, সব হাত কাটা তৃণমূল নেতা দেখবেন, তার কারণে এরা ওটা সমর্থন করবে না। কি এটাও করতে বলুন, এখন তো- সিভিল এখন যখন কান কাটা, হ্যাঁ, তখন হাত কাটা তখন হবে, হাত কি কাটা আছে? হবে প্রত্যেকটা। হ্যাঁ। আমরা যেটা বলতে চাই, সিভিল লটা একটা ইউনিফর্ম ল হোক। আপনি একটা সত্য করে, আপনারা কতটা মডার্ন লটা জানেন জানি না, একজন বাবার ধরুন একটা মেয়ে আছে, না, বা অনেক দুটো মেয়ে discrepancy আছে, আমি সেটা বলি, জানি দুটো আমি। মেয়ে আছে, শুনে নেন, দুটো মেয়ে সেগুলো আছে। আমি জানি, তো অনেক কিছু জানি আমি, তাহলে সে ওটা আলোচনা আচ্ছা না, ওকে বলতে দিতে হবে, ও এক এক বলতে একটা। দিন, সারা হ্যাঁ জীবন একটা বাবা তার দুটো মেয়ে নিয়ে যুদ্ধ করে একটা সংসার পাতলো, সে একটা বাড়ি করলো কষ্ট করে, লোকটা মারা গেল, দুটো মেয়ে রেখে, মেয়ে দুটো যখন ছোট আছে, দেখার কেউ নেই, তারপরে তার ভাইপোরা জীবনে যে যখন খোঁজ নেয়নি, সে ছেলে বলে সে এসে ওই সম্পত্তিটাই ঢুকবে। ঠিক আছে, শুনে নিন আগে, এটা হচ্ছে মুসলিম ল, তাহলে ঢুকবে। এবার ওই মেয়ে দুটো যখন মানুষ হলো তখন কেউ খোঁজ নিল না, কিন্তু তার ওই বাড়িটা ভাগ হয়ে গেল, সেই মেয়েটা তার বাবার বাড়িতে থাকতে পারবে না, কেন তার ভাই কাকার ছেলেকে থাকতে হবে। এই জায়গাটায় আমরা বিরোধী। অনেকে বলবে এই বিরোধিতা কি আপনি করছেন বা শুধু এ করছে? না না, আমি এটা আজকে বলে না, আমি প্রথম থেকে এই আইনটার বিরোধী, এবং আমি চাই এই দেশে এক দেশ এক আইনই হোক। কারণ আমাকে এই দেশে থাকতে গেলে প্রথমে আমাকে আমার রাষ্ট্র ব্যবস্থাটা মানতে হবে। আমি মমতা ব্যানার্জির মতো নয় যে বলবো ওই আইনটা মানি না। আর রাষ্ট্র ঠিক আছে? ব্যবস্থাটাকে ঢেলে সাজাবে হিন্দু ল অনুসারে, মনসংহিতার কে বলছে আপনাকে? মনসংহিতার কে বলছে? কোথায় আপনি মনুসংহিতা কি আছে বলুন তো? উনি কোথায় বলেন, বলছেন? উনি ওটা বলেননি আছে কিন্তু। বলুন তো? আমাদের মনুসংহিতা fundamental কি আছে? আমার মনে হয় আমি আপনার একটা narrative এই না, বামপন্থা মনুসংহিতা। এই বামপন্থাকে মনুসংহিতা। মেলানো, এক মিনিট, হ্যাঁ। এই বামপন্থাকে আমি বলেছিলাম যে 89 সাল থেকে মূল্যবোধ। বিজেপিকে আটকাবো। আপনি মনে করেন চন্দ্র, এটার জন্য বামপন্থা আপনি দরকার নাই, একটা গণতান্ত্রিক কথা বলুন। মূল্যবোধ থাকলে এগুলো নিন্দা করা যায়। আপনি মনে করেন যে এই আধুনিক ভারতবর্ষ সারা পৃথিবীর ইঞ্জিনিয়ার, ডাক্তার ইত্যাদি ডমিনেট করছে, সেটা হিন্দু রাষ্ট্র হবে? বিজেপির বাবার ক্ষমতা নেই এটাকে হিন্দু কে রাষ্ট্র বললো? করে। আর সবচেয়ে বড় কথা, আমি আপনাকে বলছি বিজেপি আরএসএস এর বাবার আজকে ক্ষমতা নেই। মুসলিম এই সমাজকে- 2026 সালে এটা হিন্দু রাষ্ট্র আমি হবে। বলি, যারা- সমাজকে- বোকার মতন আপনারা একটা পেরিফেরি তৈরি করেছেন পেরিফেরি তৈরি প্রকাশ্যে বলছে এবং বিজেপিকে শক্তিশালী করছেন। এক কোটি রোহিঙ্গা আছে, এই কথা বলছে, বিদ্বেষ ছড়াচ্ছে, আরে এগুলো তার political কেটে কথা। ভাসিয়ে দাও বলছে, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে না। আপনার বলতে দিন, আপনার আপনার পড়াশোনা মুখ্যমন্ত্রী আমি তো বলছে বলিনি, ঠিক আছে? হাইকোর্টটা বিজেপির হাইকোর্ট, হ্যাঁ, আপনার পড়াশোনা এটা বলিনি। বিপজ্জনক কথা না? এবার এই যে আমি বলছি যে- আপনি ইম্পার্শিয়াল হন এবং আধুনিক দৃষ্টিতে আপনি দৃষ্টিতে ভারতবর্ষকে দেখুন। আমি আধুনিকর জায়গা থেকেই বলছি। কোনো ভারতবর্ষ হিন্দু রাষ্ট্র হতে আমার পারে না। কথা হচ্ছে একজন মহিলাকে এইভাবে মনুবাদী এতজন রাষ্ট্র, পুরুষ মিলে না না আমরা আটকে দেবে, এটা হতে পারে না। পারবে না, আমি সেই মহিলা নই। না, না। ঠিক আছে? হ্যাঁ। চিৎকার করলে পারবে না, আমি ভদ্রতার সঙ্গে না, বলছি না, তাই। উনি বলুন, দেখুন, আমি দু চারটে কথা বলতে আমাদের চাই। এক দেশ একাই নেই, এই কারণেই প্রয়োজন। দেখুন, আমরা জানি সবাই শাহবানু মামলা, তাই তো? একটা বিখ্যাত মামলা, যে মামলাটায় বলা হয়েছিল আগে মুসলিম মেয়েরা তালাকের পরে 3 মাসের খোরপোশ পেত। একমাত্র ওই ভদ্র মহিলাকে আমি স্যালুট জানাই, যার লড়াইয়ের জন্য আমাদের একটা আইন তৈরি হলো কি, যে না, মুসলিম মেয়েরাও ডিভোর্সের পরে খোরপোশ পাবে যতক্ষণ না তার সেকেন্ড ম্যারেজ হচ্ছে। কি দরকার ছিল বলুন তো 1986 সালে আরেকটা আইন তৈরি করা? তো সেই রাজীব আইনটা গান্ধী তৈরি ভয় পেয়ে গেল। হয়েছিল। রাজীব গান্ধী- ভয় পেয়ে গেল কেন? ও তো- মুসলিম ভোটটা লাগবে। এটা সে তো আমি- সবাই আমি জানে। বলি, আমি সেই মুসলিম যে শুধুমাত্র ওই তেজপাতা হয়ে থাকতে চায় না, শুধুমাত্র ভোটার হয়ে থাকতে চায় না। আমার মুসলমান ভাইদের জন্য কিছু করতে হবে। কারণ আজকে মমতা ব্যানার্জি যেটা করছে, সেও ভোট নেওয়ার জন্য করছে। মমতা ব্যানার্জি কি করেছে? ও মুসলিমদের ভোট নিয়ে কি করেছে বলেন তো? আমরা একটা বাংলায় কথা আছে জানেন তো, ছাগলের 3 নম্বর বাচ্চা, কিন্তু মুসলিমদেরকে এখানে 13 নম্বর বাচ্চা করে রেখে দিয়েছে। যাদের না হয় চাকরি, ওবিসির নামে তাদেরকে ঠকানো হয়েছে, এবং তাদেরকে বিভিন্ন ওই এ দিয়ে উস্কে দিয়ে, জানে একটু মুসলিমরা এ করলে আবেগপ্রবণ, তারা দৌড়ে দৌড়ে চলে যাবে, শিক্ষার হার কম। আজকে বলতে শিক্ষা ব্যবস্থাটাকে শেষ করে দিয়েছে। প্রাইমারি স্কুলগুলোতে যান, হাই স্কুলগুলোতে যান, সব জায়গায় তো মুর্শিদার মতো টিচার নেই, সেখানে ঠিকমতো পড়াশোনা হয় না। 8000 প্রাইমারি স্কুলের অবস্থা এই যে Upper একটা প্রাইমারি primary স্কুল school বন্ধ বন্ধ। হয়ে গেছে। কালকে একজন লেবার যে উড়িষ্যায় গিয়ে পড়ে আছে, আজকে আপনারা বলছেন উড়িষ্যায় মার খাচ্ছে, একটা উড়িষ্যায় যে লেবার সে পড়ে আছে, তার ছেলেটা নিশ্চয়ই সরকারি স্কুলে পড়বে, সে তাকে ওই পয়সা দিয়ে কোনো প্রাইভেট স্কুলে পড়াতে পারবে না। কিন্তু শাসন একেবারে শিক্ষা ব্যবস্থাটা মেরুদণ্ড ভেঙে দিয়েছে এই সরকার, এবং প্ল্যানফুলি করেছে। প্রাইভেট স্কুলেই পড়তো।
তামান্না মারা গেল হ্যাঁ, কালীগঞ্জে। হ্যাঁ। তামান্না প্রাইভেট স্কুলেই পড়তো, ওর বাবা উড়িষ্যায় চাকরি করতো। উড়িষ্যায় চাকরি করতো। যাতে যাতে প্রাইভেট স্কুলে পড়তে পারে সেই জন্য উনি ওড়িশা গেছিলেন। উনি উড়িষ্যায় আজকে গেছেন কাজ আমার করতে। আমার এই রাজ্যে একটা রাজমিস্ত্রির কত কত পায় সারাদিন কাজ করার পর? সে পায় 500 থেকে 550 টাকা। উড়িষ্যায় চলে যান পায় 1000 টাকা। কেন এই ডিফারেন্স? এগুলো বুঝতে হবে। কেরলে গেলে 1200। 1200 টাকা। হ্যাঁ, কেরলে চার বেশি বছর সবচেয়ে। চলে যাচ্ছে। এটা 500, শুধু 550 বেশি না, আপনারা মুর্শিদাবাদ 500 পায় না এখানে, 500 পায় না, 450। আমরা এই যে তার মধ্যেও আবার বহরমপুরে বসে আছি তো, তোলা দিয়ে যায়। বহরমপুরে বসে আছি, এই কাছেই ধরুন বেলডাঙা। বেলডাঙায় একটা চিনির মিল ছিল, জানি যে চিনির মিলটা একটা শিল্প, তিমির ওখানে- বাহাদুরি ওর ইয়ে করতেন। এবং ওইটাই যদি ধরুন আজকে শিল্পর জায়গায় যদি শিল্পটা হতো, বহু এলাকার ছেলেপেলে কিন্তু কাজ পেত। তাদেরকে আমি বেশি দূর যাচ্ছি না, বেলডাঙা ছেলেপেলে তো কাজ পেত, নওদার ছেলেপেলে তো কাজ পেত। তারা তাহলে উড়িষ্যায় যেতে হতো না তাদেরকে। তারা সেই জায়গাটা কি হয়েছে জানেন বর্তমান পরিস্থিতি? জায়গাটা কেউ জানেন? হোয়ারএভার জানেন ওই আমি জানি জায়গাটা? না। চিনির মিলের সেই খাটাশিয়ার জায়গা ঘুরে বেড়ায়, আজ সাপ আছে বড় বড়। হ্যাঁ? তা বড় বড় নয়, সাপ আছে। জায়গাটার বর্তমান রেকর্ডের মালিক কে জানেন? বর্তমান রেকর্ডের মালিক, ওই জায়গাটা রেকর্ডিও মালিক হচ্ছে মুর্শিদাবাদ জেলার সহকারী সভাধিপতি আতিবুর রহমান নিজে এবং তার ছেলে, তার বউ এবং কংগ্রেসের এক্স এমএলএ শফিউজ্জামান তার ছেলে। ওই জায়গার মালিক কি করে হয় বলুন তো সরকারি জায়গা রেকর্ড নামে? এটা তো এটা নিয়ে আমি অনেকদিন ধরে এটা আন্দোলন আমি করেছি। জানতাম না। ডিএমকে আমরা ওখানে সেই সময় দাঁড়িয়ে আমি ওখানকার হকার্স ভাইদের নিয়ে সেখানে আন্দোলন করেছি। ডিএমকে আমরা অভিযোগ দিয়েছি, 1778 জন লোকের সই করে ডিএমকে আমরা অভিযোগ দিয়েছি এই রেকর্ডটা কাটানো হোক। আজ পর্যন্ত ডিএম কোনো স্টেপ নেয়নি। এইটাই হচ্ছে রাজ্য সরকার এবং তাদের নেতা। এরা শিল্প করার বদলে শিল্পের জায়গাটাকে গ্রাস করবে, রাজ্যে এটাই হচ্ছে সমস্যা। বেলডাঙ্গা চিনি কল কি প্রাইভেট ল্যান্ডের উপর ছিল? না না, ওটা সরকারি private না, এটা ওটা প্রথমত company- ছিল company ছিল। কোম্পানি হতে পারে, না, কিন্তু company সেটা না। কি না, মুর্শিদাবাদে ওয়াজ ইট ওন বাই দ্য এটা গভর্নমেন্ট? সম্পূর্ণ- খৈতান কোম্পানি কেননা দিয়েছিল জমির না? খতিয়ানে খৈতানকে- মালিকানা কার নামে আছে হ্যাঁ, সেটা? এটা খৈতান আগে- কোম্পানিকে দিয়ে দিয়েছিল না? হ্যাঁ, এবার শুনে নেন, এই জায়গাটার উৎপত্তি স্থল হচ্ছে প্রথমে ছিল এটা রেলের জায়গা, আর এসে একদম রেলের জায়গা ছিল ওটা। সেই জায়গাটা পরবর্তীকালে জ্যোতিবাবু ওটাকে রেলের সঙ্গে নিয়ে সেই জায়গাটা দিয়ে দেয়, তখন ওই খৈতান কোম্পানি। খৈতান ওখানে চিনির মিলটা করে। স্বাভাবিকভাবে যখন খৈতান চলে যায় ওটা চিনির মিলের কাছে ফিরে আবার এতে ফিরে যাওয়ার কথা রেলের কাছে, কিন্তু রেলের কাছে না ফিরে গিয়ে গভর্নমেন্টের ঘরে আবার ফিরে গেল, যেহেতু জ্যোতিবাবুর কাছে নিয়েছিল। ওরা আবার পুনরায় 1989 সাল তখন দিল এআই চাপদানিকে, তারা আবার ইয়ে করে এগ্রিমেন্ট করে ওই জায়গাটাকে নিল। এমনকি সেই সময় চাপদানি যা লোহা বিক্রি করেছিল তার দামের থেকে বেশি। Scrap. ওদের লিজ ছিল বছরে 10 লাখ টাকা। একবার শুধু চাপদানি ওই টাকাটা দিয়েছে, দ্বিতীয়বার কিন্তু টাকা দেয়নি। তারপরে ওখানে এসে জমি মাফিয়াদের নিয়ে ওই জায়গায় বসে গেছে, বসে গিয়ে দখল নিয়েছে এবং সেই জায়গা ওখানকার জমি মাফিয়ারা এই আতিবুর সাহেব বা তার সাঙ্গ পাঙ্গ বহু লোকের নামে 15 বিঘা সম্পত্তি সেটা অলরেডি রেকর্ড হয়ে গেছে এবং তার টোটাল তথ্য আমার কাছে আছে। তাহলে এই সরকারে কমপ্লেন করার পরেও ডিএমকে আমরা নিজে কমপ্লেন করেছি এবং তার রিসিভ কপি এখন পর্যন্ত আমাদের কাছে আছে, তারপরেও সেখানে কোনো পদক্ষেপ নেয় না। এরা ভাবছেন এরা মানুষের জন্য কিছু করবে, এরা না, businessদের জন্য কিছু না, করবে। এটা হয়েছে, বলতে এটা চাইছি। কোনো সন্দেহ নেই। এটা সন্দেহ নেই। মুর্শিদাবাদে এখানে একরকম ছবি, ভোট রাজনীতি। কলকাতাতে যারা শুধু নন ভোটার বেঙ্গলি না। মুসলিম বিহারি বা উর্দু ভাষায় যারা বেশি কথা বলে, দে আর ল অন টু দেমসেলস। আপনি আজ যদি রাজাবাজার যান, আমার এই সময়ের অফিসটা ছিল একদম মুসলমান পাড়ার মাঝখানে, এজেসি বোস রোডে। আমার যার ছেলে খবরের কাগজ করে বাড়ি ফিরতে রাত্রির হতো। মানে একটা ছেলে ওখানে কোনো আইন মানার কোনো প্রয়োজন বোধ করতো না। আমাকে একদিন বন্ধের সময় একজন আমার সহকর্মী বলেছে, কেউ একটা বাঁধ রেখেছে, কি করে যাবে, একটা মোটরসাইকেল নিয়ে সেই বন্ধুটা এসছে, এসে বলছে কি করে যাবো? তুই চিন্তা করিস না, বলে দুটো তো হেলমেট নেই, তোর তো একার হেলমেট। ও ডিকি থেকে একটা ফেস টুপি বার করেছে, করে বলছে এটা পর, এটা পরে নে। এবং ওখান থেকে এজেসি বোস রোড টু দক্ষিণেশ্বর, পুলিশ নেভার আস্কড এনি কোয়েশ্চেন, হি জাম্পড অল দ্য কি বলে লাল বাতি যত ছিল, এটা দাঁড়িয়ে গেছে নিয়ম। এটা ঘটনা, এটা ঘটনা। এবং আমাকে সন্দীপ চ্যাটার্জি, একজন মানে ভারতবর্ষের ওয়ান অফ দ্য বিগেস্ট এবার নিউরোসার্জন, তিনি পার্ক ক্লিনিকের ডাক্তার ছিলেন, ওর বাবাদের ইয়ে ছিল। আর হ্যাঁ, ওরা ওই এজেসি বোস রোড ফ্লাইওভারের উপরে রাত্রি 12টা থেকে 1টার পর থেকে শুরু করতো রেস, আর রেস করতে গিয়ে প্রচুর টাকা তাতে বেট দিত। 2-4 পিস ওদের ব্রিজ থেকে পড়তো,
পড়ে মাথায় লাগতো। তো পুলিশকে স্ট্রিক্ট ইনস্ট্রাকশন দেওয়া ছিল যে খবরদার এদের কাউকে অ্যারেস্ট করা চলবে না। যখন সন্দীপ জিজ্ঞেস করেছে যে এটা কিভাবে চলতে পারে ডে ইন অ্যান্ড ডে আউট, এদের দৌরাত্মের জন্য তো আমার ক্লিনিকের অন্য মানে পেডিয়াট্রিক বা সেকশন আছে, আর ওরা তো সব ইয়ে খুলে সাইলেন্সার পাইপ খুলে ওরা দৌড়য়, তো কেউ কিছু শোনে না। এবং এতে কোনো সন্দেহ নেই যে মমতা বন্দ্যোপাধ্যায় মুসলিম উন্নয়ন বলতে কিছু মুসলিম গুন্ডাকে তোল্লা দেওয়া ছাড়া আর কিছু করে না। গুন্ডার মোল্লা। হ্যাঁ, গুন্ডার মোল্লা। আমি হোসনে আরাদির এতে পরিপ্রেক্ষিতে দুটো কথা বলার অনুমতি চাইছি। সেই মানে আমি শুনছিলাম মন দিয়ে, ওর সমস্ত কথাটা অনেকাংশে আমি সমর্থন করি এই কারণে যে মুসলিম পার্সোনাল ল বোর্ড বা তাৎক্ষণিক 3 তালাকের প্রশ্নে বা কিছু কিছু ইস্যুতে আমারও অনেক, বিশেষ করে মেয়েদের উত্তরাধিকার যে আইন মুসলিম মেয়েদের, যেটা নিয়ে উনি প্রশ্ন তুলেছেন, একদম আমি একমত। এই সোশ্যাল রিফর্ম এবং রিলিজিয়াস যে রিফর্মের জায়গায় কোনো গভর্নমেন্টই ঠিকঠাক হাত দিচ্ছে না, কারণ ওটাই ভোট ব্যাংক। এটা একটা প্রবলেম, এটা অজয়দাও কিছুটা ধরানোর চেষ্টা করেছেন, আমি এই ব্যাপারে সম্পূর্ণভাবে একমত। মমতা ব্যানার্জি গভর্নমেন্টের যা পলিসি আমরা এই 15 বছরে দেখেছি, পরিষ্কারভাবে ক্রিমিনালাইজেশন হয়েছে। আর এদিকের টাকা ওদিকে, ওদিকের টাকা এদিকে করতে গিয়ে মানুষের কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে তার মূল যে শক্তি, শিক্ষা, কেড়ে নেওয়া হয়েছে স্বাস্থ্যের দাবি, কেড়ে নেওয়া হয়েছে সুরক্ষা, মেয়েদের সুরক্ষা বিশেষ করে। আরজিকর তার বড় প্রমাণ। এরকম গ্রামেগঞ্জে অনেক আরজিকর আছে, আমরা জানি, সেগুলো মিডিয়াতে আসে না। এ ব্যাপারে কোনো সন্দেহ নেই, ওয়েস্ট বেঙ্গলে যদি আরও 5 বছর আমাদের এই সরকার থেকে যায়, তাহলে যে যুব সমাজ তারা নুব্জ হয়ে গেছে, এবার থুবড়ে পড়বে। আমরা এমন মেয়ে দেখেছি আমার স্কুলে, মানে বিনা পয়সায় পড়ানোর জন্য MA BEd পাস করা মেয়ে, সে বড্ড স্বপ্ন দেখেছিল ফার্স্ট ক্লাস পাওয়া, একবার A to Z একটা চাকরি করে বিয়ে করবে। 32 বছর বয়স হয়ে গেছে, ছেলে জুটছে না, কারণ মুসলমান ছেলেরা সব পরিযায়ী শ্রমিক হয়ে চলে যায় 14 বছরে, বিয়ে করে এসে 17-18-তে। 32 বছরের মেয়েকে বিয়ে করার মতো মাধ্যমিক ফেল ছেলেও পায় না। তখন সেই বাবা এসে আমাদেরকে প্রশ্ন করে যে আপনি তো বলেছিলেন মেয়েকে পড়ান, বাল্যবিবাহ দেবেন না, এই কী দাঁড়ালো, ছেলে খুঁজে দেন। এর গায়ে আমার কাটা দিচ্ছে, এরকম ঘটনা আমার বাংলা, এটা নো ডাউট, এটা নিয়ে কোনো প্রশ্ন নেই। কিন্তু এটা অনেকটা আবার কুঠারের গল্পটা আমার মনে পড়ছে। অন্য স্টেটে তো পেতে পারে, হ্যাঁ অন্য স্টেটে পেতে পারে, কিন্তু একটা মেয়ে তো, মেয়েদের এই যে বাউন্ডারিজ, মুসলিম মেয়েদের বাইরে গিয়ে চাকরি করবে, এতটা আমরা কিন্তু আমাদের এই সেকশনটাকে এখনো তুলে উঠতে পারি। এই যে কুঠারের গল্পটা কেন বলছি, কুঠারের গল্পটা, সেই কুঠার গাছ কাটে আর গাছেরা একদল হয়ে বলে এটা আমাদেরই লোক, কারণ কুঠারের পিছনের এটা কাঠের, মানে কাঠের যেহেতু ডান্ডিটা মানে আমাদেরই লোক গাছ কাটছে, ফলে এটা বাধা দেওয়া যাবে না। অনেকটা সেই রকম টাইপের লাগছে, কারণ এই গভর্নমেন্ট আসার পরে আমাদের সেন্ট্রালে যে সরকার এখন চলছে, এই সরকারটাকে যদি মনে করতো যে আগাপস্তলা ধুয়ে দেবে, দিতে পারতো, সেই ক্ষমতা উপরের সরকারের আছে, দেয়নি। কেন দেয়নি সেটা অ্যানাদার পলিটিক্যাল ইস্যু, আমি যাচ্ছি না। আমাদের ক্ষতিটা কোথায় হচ্ছে, যে ব্যাপারে উনি সংস্কারের কথা বললেন, এটা হলে খুব ভালো হয়, কিন্তু হবে না যে বারে বারে উনি উসখুস করছেন বলার জন্য। কয়েকটা উদাহরণ দিই। এক হচ্ছে, দেখুন ডেভেলপমেন্টটা কি, আসলে শিক্ষা, ডেভেলপমেন্টটা কি স্বাস্থ্য পরিষেবা, ডেভেলপমেন্টটা কি সবার আগে তাই তো শিক্ষা। শিক্ষা সেন্ট্রাল গভর্নমেন্টের যা গোটা ভারতবর্ষের পিকচার, আমার এখানে 8870টা স্কুল হয়তো প্রাইমারিলি বন্ধ হচ্ছে, লাখে বন্ধ হচ্ছে অল ওভার ইন্ডিয়া, লাখে একদম। এবং পুরো NEP 2020 আছে 2 বছর আগে 51,000 বন্ধ হয়েছে অল ইন্ডিয়াতে, 51,000। এক মিনিট আমাকে বলতে দিতে হবে একটু। অল ওভার ইন্ডিয়া প্রতিটা স্টেটে একদম এইভাবে হাজারে হাজারে বন্ধ হয়ে টোটালে দেখা যাচ্ছে প্রায় সেটা 50-60 লাখ, মানে হাজারের উপর তো কবেই ছাড়িয়ে গেছে, লাখে পৌঁছে গেছে। তো এই এডুকেশন সিস্টেমটা কেন মেরে দেওয়া হচ্ছে, NEP 2020 বিশ্লেষণ করলে সেটা একটা বড় ইস্যু, সেটা এখানে আলোচনার বিষয় না, সেটা বোঝা যাবে কি করে আস্তে আস্তে এটা কর্পোরেটাইজেশন হচ্ছে, কি করে গৃহকরণ ইত্যাদি। এক মিনিট আমি এটা করা হচ্ছে এইবার 24 জানুয়ারি ব্যাঙ্গালোরে একটা দাদা এক মিনিট অল ইন্ডিয়া কনফারেন্স হয়েছে, এখানে আলোচনা করছি না, পিপলস এডুকেশন পলিসি। না, NEP নিয়ে আরেকদিন আলোচনা করব, আরেকদিন হবে। তো NEP যদি সদিচ্ছা থাকতো সরকারের, এই সরকারের, তাহলে NEP-র মাধ্যমে এই ডেভেলপমেন্টটা করা যেত, সব রাজ্যই তার ফল পেত, কিন্তু সেটা নেই। কিন্তু 1 2 মেয়েদের সুরক্ষার প্রশ্ন এসেছে, 3 হচ্ছে চাকরির প্রশ্ন, যেটুকু শিক্ষা লাভ করছে তবুও এরকম একটা কঠিন সময়ের মধ্যে দিয়ে, ছোট্ট একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন, IIT-র মতো জায়গাগুলো যেখানে রিসার্চ করা হয়, ফেলোশিপ কিভাবে নামছে, মাদ্রাসা IIT-র এটা আপনারা দেখতে পাবেন তাদের লড়াইটা,
বড় বড় ইউনিভার্সিটি আইআইটি গুলো লড়ে যাচ্ছে, তাদের ফেলোশিপ গুলো এত কমাচ্ছে, এত প্রচুর স্কোপ tuition fees বাড়িয়েছে, কমছে, প্রচুর টিউশন ফিস বাড়াচ্ছে। এখানে গ্রামীণ ছেলে মেয়ে যারা মেধার জন্য IIT, গেছে ওখানে IIM পড়তে পারছে না, তারপরে পড়া যখন হলেও কষ্ট করে। কি ফ্যাক্ট, একটা উদাহরণ দিই, বেনারস আইআইটির কথা আপনাদের বলি, একেবারে চাক্ষুষ করেছে এরকম একজন ওখানকার এক্সপার্টের কাছ থেকে আমার শোনা, তিনি নন মুসলিম, সে আমার খুবই ক্লোজ, সে গল্পটা বলেছে ভারতবর্ষের পিকচারটা কি মেধা সম্পন্ন জায়গায় কি ঘটছে। কারণ এই সরকারের প্রথম লক্ষ্য হচ্ছে সমস্ত সংস্থার মাথায় মাথায় আরএসএস এর লোক বসিয়ে দিয়েছে, দিয়ে পুরো এটাকে সেন্ট্রালাইজ ছোট ছোট করে করছে। এক মিনিট আমি বলে নিই, এক মিনিট বলতে দাও। কোথায় ডেভেলপমেন্ট হবে? শিক্ষা নেই। শিক্ষা যদি একবারে কোনো রকম কষ্ট করে উঠলো, খান টাইটেল এক ছেলের, পোস্টডক করা বিদেশ থেকে, প্রথমে আইআইটির এর জন্য আমি এক মিনিট বলি, রাজ্যটাকে সাপোর্ট না আমি প্রথমেই এটাকে নাল এন্ড ভয়েড করেছি, তৃণমূলকে প্রথমেই নাল এন্ড ভয়েড করেছি ফার্স্ট আমার বক্তব্যের মধ্যে। সেখানে প্রথমে এলিমিনেশন চলছে, খান ইসলাম গুলো সরিয়ে দেওয়া হয়েছে, মানে ওগুলো কিন্তু নম্বরের ইয়েতে আসবেই না, প্রথমে বাতিল। পরে যখন ওই ছেলেটিকে জানা যাচ্ছে যে ও আসলে খান নয়, খাঁ, হিন্দু ধর্মে খাঁ একটা টাইটেল আছে, ওটা ইংরেজিতে KHN, তখন ওই ছেলে যখন কমপ্লেন করে তখন ওইটা অন্যরকম একটা বার্তা চলে যায়। বলছে আমরা আশ্চর্য হয়ে যাচ্ছি যে প্রথমেই আমাদের কাছে নির্দেশ আসলো ওই টিমের কাছে যে এইরকম যখন যারা নন হিন্দু তাদের এটা কিন্তু আগে থেকে সরিয়ে দিতে হবে। এটা কিন্তু কোনো বাঁধানো গল্প নয়। তাহলে এই যদি টপ প্রায়োরিটিতে হয় তাহলে নিচের তলায় হতে কোনো অসুবিধা নেই। আমি একটা কথা বলি, আপনি দিদি তুমি বলেছো যখন আমি বলিনি, না না ব্যতিক্রম নয়, এটা ঠিক আছে। গুজরাটের মধ্যে জায়গায় সোফিয়া পুরুষই তৈরি হয়, ঠিক আছে, আর এখানে আরজিকর কাণ্ড ঘটে, দুটোর মধ্যে ডিফারেন্স আছে। হাসপাতাল ঘটেছে, উন্নয়ন ঘটেছে, সেখানে কি হয়েছে আমরা দেখেছি। যাই হোক, আমি ওখানে আসছি পরের পার্টি। চাকরির জায়গায় এটা হলো, সেকেন্ডলি হচ্ছে মেয়েদের সুরক্ষা। ডিবেটটা কিন্তু এরা দুজনেই চালিয়ে যাচ্ছে। গোটা ভারতবর্ষে আমি ডিবেটের বাইরে সুমনদা দু একটা কথা আনইন্টারাপ্টেড বলতে পারলে বল। আনইন্টারাপ্টেড আপনি বলুন। আমার কোয়েশ্চেন টু অল অফ ইউ ইজ দ্য সেম, আর উই on the verge of seeing another 1946-47? Given what is happening, আজকে মুর্শিদাবাদ বলুন, মালদা বলুন, আমরা কি আবার ইতিহাসের একটা পুনরাবৃত্তি দেখব? যে ইতিহাসকে আমরা ভুলতে চেয়েছিলাম এবং যে ইতিহাস আমরা ভুলেই ছিলাম, কিন্তু হঠাৎ করে সেই ইতিহাসের একটা পুনরাবৃত্তি হতে পারে বলে একটা আশঙ্কা দেখা দিচ্ছে। এবং আপনারা যেসব কথা বলছেন, যে মুসলিম মেয়েরা বলছে হিজাব পরে আসতে হবে, আপনার বাড়ির পরিচারিকা বলছে আমি সেই যে আসতে পারবো না, অন্যদিকে একটা বহরমপুরের মতো প্রোগ্রেসিভ শহর, ভোটিং ব্লক ফর হিন্দুদের, এগুলো কোনোটাই কিন্তু খুব একটা সুস্থ পরিস্থিতির সিমটম নয়। এগুলো সব কিছুই একটা অশনি সংকেতের ইঙ্গিত দিচ্ছে। এবং একটা শামশেরগঞ্জ বা একটা সিএ নিয়ে যা দেখেছি, এটা কিন্তু ইট মাইট অলসো বয়েল ডাউন ইন্টু এ স্যাঙ্গুইনারি ভায়োলেন্স টুডে অর টুমরো অর ডে আফটার। আপনার কি মনে হয়? এইটা এই একটা প্রশ্নেই কিন্তু আমি সবার জবাব চাইব, এবং ইটস এ ভেরি সিরিয়াস কোয়েশ্চেন। আচ্ছা, আমি একটু অন্যভাবে বলি। হ্যাঁ হ্যাঁ, যেভাবে খুশি। অন্যভাবে মানে কবিতাতেও বলতে পারেন। না না, আমার বাবা এখানে এই জেলাতে কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠাতা যারা, তাদের একজন ছিলেন। তা 1947 সালের 15ই আগস্ট থেকে 17ই আগস্ট পর্যন্ত আমাদের জেলা যেহেতু মুসলিম ডমিনেটেড, ওইদিকে চলে গেছিল, পাকিস্তানে চলে গেছিল। তো এখানে বহরমপুরের ব্যারাক স্কোয়ার ময়দানে তখনকার জেলা শাসক, তিনি পাকিস্তানের পতাকা উত্তোলনের ব্যবস্থা করেছিলেন, আইয়ার খান জেলা। আপনার বাবা ওটাও তুলেছিলেন, দুদিন পরে ভারতেরটাও। আপনি এটা কি করে জানেন? জানি আমি কি না জেনে এখানে বসে আছি আসছে। যাই হোক, সেটা ঘটনা যেটা সেটা বলতে চাইছি আমি, সেটা অন্য কথা। সেটা হচ্ছে যে আইয়ার খানের অনুরোধে বাবা সেখানে নিজের লেখা একটা গান পরিবেশন করেছিলেন, স্বাধীন দেশে গর্ব মোরা সোনার পাকিস্তান, সুখ শান্তি আনবো মিলে হিন্দু মুসলমান। এই প্রথম দুটো পংক্তি ছিল এরকম। 3 দিন বাদে 18ই আগস্ট যখন আবার র্যাডক্লিফ এর কারণে রয়ে যাবে, তার কারণে যখন আবার মুর্শিদাবাদ যখন ভারতবর্ষে ফিরে এলো, তখন আবার সেই ঘটনার পুনরাবৃত্তি ঘটে। তখন ভারতবর্ষের পতাকা উত্তোলিত হয় এবং বাবাকে আবার গান গাইতে অনুরোধ হয়ে বাবা গানটা শুধুমাত্র পাকিস্তানি জায়গায় হিন্দুস্তান করে দিয়ে, স্বাধীন দেশে গর্ব মোরা সোনার হিন্দুস্তান, সুখ শান্তি আনবো মিলে হিন্দু মুসলমান, এই গান
পরিবেশন করে। এখন সম্প্রতি দেখা যাচ্ছে যে বিজেপির আইটি সেল থেকে কমিউনিস্টরা কতখানি দেশদ্রোহী সেটা প্রমাণ করবার জন্য সুধীর সেন তিনি সোনার পাকিস্তান গর্ব ইত্যাদি ইত্যাদি বলে সঙ্গীত পরিবেশন করেছেন। এই কথাটা সোশ্যাল মিডিয়াতে খুব ভাসছে। ভালোই, অনেকদিন পরে আপনার বাবার নাম চর্চা হচ্ছে। হ্যাঁ, চর্চা হচ্ছে। এই আইটি সেল ফেলগুলোকে মানুষ বলেই মনে করবে না, আমি আমার মনে করা না করা এগুলো সব বট আছে না, বিওটি। হ্যাঁ, এখন কিন্তু মানুষও করে না, এখন সব মানে বট ডমিনেটস চ্যাটবট। যাই হোক, আপনি বলুন। হ্যাঁ, সেটা হচ্ছে যে তারা বলছে না দ্বিতীয় লাইনটা যে সুখ শান্তি আনবো মিলে হিন্দু মুসলমান, কিংবা তারা বলছে না 18ই অগাস্টের ঘটনাটা, ওই 15ই আগস্টের ঘটনাটাকে উদ্ধৃত করে এইটা প্রচার করবার চেষ্টা করছে। এখন এইটা একটা ব্যাপার, সম্প্রতি এটা ঘটছে এবং বেশ ভালোভাবেই প্রচারিত হচ্ছে। এখন আমি মানে এটা যদি অভিনয় বলেন তাহলে আমাকে বলতে হচ্ছে যে এখানে মঙ্গল শোভাযাত্রা যেটা বাংলাদেশে এরশাদ যখন উর্দু ভাষাকে রাষ্ট্রভাষা করবার ঘোষণা দিয়েছিলেন তখন তার প্রতিবাদ জানিয়ে চট্টগ্রামে আনন্দ যাত্রা নামে 1986 সেই সময় আনন্দ যাত্রা নামে একটা শোভাযাত্রা ওখানে অনুষ্ঠিত হয়েছিল। পরে পয়লা বৈশাখ, পরে সেটা মঙ্গল শোভাযাত্রা নামে সেটা অনুষ্ঠিত হয়। তো ওই মঙ্গল শোভাযাত্রার নামটাকে এখানে ধার করে নিয়ে ভারতবর্ষে প্রথম যাদবপুরে 2017-তে যাদবপুরে প্রথম মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। বহরমপুরে আমরা মঙ্গল শোভাযাত্রার আয়োজন করি 2018-তে, পরের বছর। মঙ্গল শোভাযাত্রার উদ্দেশ্য ছিল যে হিন্দু মুসলমান সম্প্রীতি, মানে ওই আয় আরো বেঁধে বেঁধে থাকি, কিংবা ওই আপনার নামেই একজন গায়ক তিনি একটা গান বেঁধেছিলেন, বাংলার ধনুকের ছিলায় ছিলায় যত টান, তীরের ফলায় তবু বিষ নয়, লালনের গান। এই কথাগুলোকে সামনে রেখে আমরা মঙ্গল শোভাযাত্রার আয়োজন করেছিলাম, যে বাংলার সংস্কৃতি, বাংলার লোকশিল্প, সমন্বয় সংস্কৃতি, হিন্দু মুসলমান ঐক্য সম্প্রীতি, এই সমস্তগুলোকে সামনে রেখে মঙ্গল শোভাযাত্রার আয়োজন করেছিলাম। প্রথম বছর ভালোই লোক সমাগম হয়েছিল, 3000 লোক হেঁটেছিল সেখানে। দ্বিতীয় বছর 2019-এ 4500 লোক হেঁটেছিল। তারপরে কোভিডের কারণে 2 বছর বন্ধ ছিল। লাস্ট ইয়ারে, গত বছর দেখা গেল যে আমাদের লোক সংখ্যা অনেক কমে গেল, এবং যেটা হলো সেটা হচ্ছে যে রাজ্য সরকার এখানে লোকশিল্পীদের অর্গানাইজ করে এবং বহরমপুর শহরের সমস্ত সাংস্কৃতিক সংগঠনগুলোকে অর্গানাইজ করে পয়লা বৈশাখ এরকম একটা শোভাযাত্রা করছে। তা এই শোভাযাত্রা করার ফলে মঙ্গল শোভাযাত্রাটা কারা অর্গানাইজ করতো এখানে বহরমপুরে? আপনারা যেটা করেছিলেন? হ্যাঁ, আমরা যেটা করেছিলাম এখানকার সংস্কৃতি জগতের লোকজন, নাট্যদল, নাচের দল, গানের দল, তারাই আবার গভর্নমেন্টের হয়ে করা শুরু করলো। যার ফলে আমাদের এদিকে টান পড়লো। তো গভর্নমেন্ট কেন আলাদা করে আবার নতুন করে একটা শোভাযাত্রা করছে, হ্যাঁ, এবং বিজেপিও এরকম একটা করবে বলে আমরা শুনেছিলাম, হ্যাঁ, সেরকম একটা চাপানুতোর টানাপোড়েন চলছিল। তো এই গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্ট আবার নতুন করে কেন পয়লা বৈশাখে একটা শোভাযাত্রা শুরু করলো, এটা একটা আমাদের কাছে খুব বড় ক্রাইসিস। যে যেখানে সম্প্রীতির কথা বলে একটা শোভাযাত্রা চালু আছে 2018 সাল থেকে আজ পর্যন্ত, এই 25 সাল পর্যন্ত চলেছে, সেখানে রাজ্য সরকার আবার একটা শোভাযাত্রা একই সময়ে একই দিনে কেন এখানে আবার অর্গানাইজ করছে, এটা একটা খুব মানে আমাদের কাছে খুব প্রশ্ন চিহ্ন। যে তাহলে কি যে উদ্দেশ্য নিয়ে মঙ্গল শোভাযাত্রা এখানে অনুষ্ঠিত হচ্ছে সেই উদ্দেশ্যটাকে কোথাও ব্যাঘাত সৃষ্টি করার কোনো কারণ আছে? কারণ বাইনারি সৃষ্টি না হলে তো খুব সমস্যা। হ্যাঁ, যেটা উনি বললেন একটু আগেই, যে এখানে বিজেপির বিরোধিতা করার উদ্দেশ্যই হচ্ছে রাজ্য সরকারকে, তৃণমূল গভর্নমেন্টকে সাপোর্ট করা। মুর্শিদা যখন বলছিল তখন উনি এই ধরনের একটা মন্তব্য করেছেন, আপনারা শুনেছেন, খেয়াল করেছেন নিশ্চয়ই। হ্যাঁ, তাহলে এটা একটা খুব সুস্পষ্ট বাইনারির আভাস দিচ্ছে না, যে হয় তুমি বিজেপি অথবা তুমি তৃণমূল। হ্যাঁ, যদি পয়লা বৈশাখের অনুষঙ্গটা হচ্ছে, হ্যাঁ, দিদিমণি তো ইতিহাসটাও লিখেছেন, সবই উনি করেছেন। হ্যাঁ,
ওনার মাথায় ঢুকেছে এবং কিছু ওর চামচা সব ঐতিহাসিক ঢুকিয়েছে যে আমাদের প্রতিষ্ঠা দিবস একদিকে যেমন বিজেপি বলছে যে যেদিনকে ওই বঙ্গভঙ্গের প্রস্তাব আর মানে দুটো আলাদা আলাদা করে ভোট হলো, তারপরে একসঙ্গে ভোট হলো, সেটাই নাকি পশ্চিমবঙ্গের প্রতিষ্ঠা দিবস। এবং তাদের বক্তব্য হচ্ছে শ্যামাপ্রসাদ মুখার্জি ইজ দ্য আর্কিটেক্ট অফ ওয়েস্ট বেঙ্গল। সবটাই হচ্ছে হিস্টোরিক্যালি ফ্যালিশিয়াস। আর এরা ঠিক করেছে যে ওটাকে থোয়ার্ট করার জন্য ওরা মমতা বন্দ্যোপাধ্যায় পয়লা বৈশাখটাকে এই রাজ্যে প্রতিষ্ঠা দিবস হিসেবে প্রতিষ্ঠা করতে চায়। তারই অঙ্গ হিসেবে সমস্ত জেলাতেই কোথাও মঙ্গল, অধিকাংশই অমঙ্গল শোভাযাত্রা কিন্তু হচ্ছে। এর সঙ্গে কিন্তু আপনাদের মানে ইয়ে করার, কম্পিট করার বা আপনাদের ফেলে দেওয়ার কোনো কম্পিট করার কথা আমি বলছি না, আমি বলছি যে বাইনারি ছাড়া এরা বাঁচতে পারবে। এইটাই বলছি, বাইনারি ছাড়া বাঁচা খুব কঠিন। যাই হোক, আপনি বলুন। আচ্ছা, আর ইউ ফিলিং থ্রেটেন্ড? অবশ্যই। মানে আপনার শৈশবের যে গ্রাম দেখেছি যে এখন অনেক পাল্টে গেছে, অনেক পাল্টে গেছে না আমূল বদলে গেছে? না, আমূল বদলে সেখানে গেছে, কি এখন বলবো না, গ্রামের দিকে এখন হিন্দুরা আছে এখনো? অবশ্যই আছে, যারা ছিল সবাই আছে। আমার ভাই মা এখনো গ্রামেই থাকে। ওকে, আচ্ছা, বরং আরো মিক্সিংটা বেড়েছে। আমাদের পাড়ার মধ্যে বাড়ির পাশে মুসলিম এসে বাড়ি করেছে, কোনো অসুবিধা নেই তাতে। যেটা আমি বলবো যে মুর্শিদাবাদ মুসলিম অধ্যুষিত জেলা, যেটা উনি বলছিলেন, শুরু করলেন অধ্যুষিত না, মেজরিটি, সে তা সত্ত্বেও পাকিস্তানে মানে পূর্ব পাকিস্তানের মধ্যে পড়েছিল। যাদের বদান্যতায় ভারতভুক্ত হয়েছে তাদের মধ্যে সবচেয়ে সামনের ব্যক্তিটি হচ্ছে ওয়াসেফ আলী মির্জা, পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত। পরিবারের সন্তান। তিনি 1937 সালে ওই নবাব প্যালেসের সামনের চত্বরে হিন্দু মুসলিম ঐক্য সম্মেলন করেছিলেন 10,000 মানুষের। কোন ইয়ারে? 1937। আচ্ছা, আরো লেখাপড়া করলে এরকমই হয়। হ্যাঁ, তো সেটা একটা ব্যাপার। এটা অধ্যাপক রেজাউল করিমের জেলা, তার জন্য আমরা গর্বিত। এইখানে আরো একটা উল্লেখযোগ্য বিষয় হচ্ছে মুসলিম লীগ জন্মগ্রহণ করেছে 1906 সালে। মুর্শিদাবাদে তাদের অফিসিয়ালি যাত্রা শুরু হয়েছে 1923-এ গিয়ে। কত বছর লাগছে? যেখানে মুসলিম মেজরিটি জেলা, সেখানে মুসলিম লীগ প্রতিষ্ঠা পাচ্ছে এত বছর পরে। তাই ভাবুন, মুসলিমদের তাদের স্ট্যান্ডার্ড, তাদের মেন্টালিটি কোন একটা হাই জায়গায় ছিল বলেই তো এটা সম্ভব হয়েছে। এই জেলাতে আমি জন্মেছি। এই জেলাতে এখন যেটা বারবার উঠে আসছে মুর্শিদাবাদ, এইটা মনে করছি আমি, ব্যক্তিগত আমার ধারণা, সর্বভারতীয় ক্ষেত্রে সুবিধা তোলার জন্যই এই মুর্শিদাবাদকে ওয়ারফিল্ড করে তোলা হয়েছে। এবং যে একটা বেলডাঙ্গা বারবার বলা হচ্ছে, বেলডাঙ্গা মুর্শিদাবাদের মধ্যে বলেই বেলডাঙ্গা আসছে। বেলডাঙ্গার রিসেন্ট ঘটনা, তার আগের ঘটনা, এগুলো উঠেছে। গত বছরের আগের বছর বেলডাঙ্গায় প্রতি বছর দুর্গাপুজোর পরে কিছু পরে কার্তিক লড়াই হয়। গত কার্তিক লড়াইয়ের আগের কার্তিক লড়াইয়ে একটা ঘটনা ঘটেছিল। সেইখানে মেন কালপিটকে ধরা পড়েছে, সে একজন হিন্দু। অথচ গোটা মুসলিম সমাজকে দায়ী করে একটা ডিভিশন আনার, একটা দাঙ্গা বাঁধানোর চক্রান্ত হয়েছিল। সেই ছেলেটির নাম সায়ন হালদার, পিলখানায় গ্রামে তার বাড়ি। আমি তার বাড়ি ঘর সব চিনি, আমি ওই গ্রামে বহুবার গিয়েছি। তো এই যে এটা কি বৃহত্তর কোনো কনস্পিরেসি না থাকলে এটা হয় না। ফলে যে শমশেরগঞ্জ, যেটা আপনাকে দিলাম, ওটাতে একদম ফিল্ড সার্ভে করে লেখা হয়েছে একটা প্রতিবেদন, এবং বহু পত্রপত্রিকা, ওইটা থেকে ঝড় পত্রিকায় প্রথম বেরিয়েছে, সেখান থেকে আবার রিপ্রিন্ট হয়েছে বহু জায়গাতে। বহু মানবাধিকার সংগঠন একাধিক, তারাও এটাকে পুস্তিকা আকারে প্রকাশ করেছে। আমি 2 দিন ঘুরে ঘুরে গোটা চত্বর ঘুরিয়ে সবার সাথে কথা বলে রিপোর্টটা করেছি। এক পেশে প্রচার করেছে মূল মিডিয়া। যারা এগিয়ে থাকে তারা ওই বিভ্রান্তিকর প্রচারে এগিয়েছিল। এই ঘটনা অন্তত কেন এটা হলো, আমি তার রেজাল্ট পেয়েছি বিহারে নালন্দা জেলায় মারি বলে একটা গ্রাম আছে। সেইখানে গিয়ে একটা অদ্ভুত, শত বলার বোধহয় সুযোগ পাবো না, ওখানে একটা হ্যাঁ একটা অদ্ভুত একটা জায়গা, সেটা যে গ্রামটা মুসলিম শূন্য। একটা ঘটনা 80-র দশকের একটা ঘটনার পরিপ্রেক্ষিতে মুসলিম শূন্য হয়েছে। সেই গ্রামে একটা মাজার আছে, একজন পীরের, একটা মসজিদ আছে, একদম হিন্দুদের ঘর বাড়ির মাঝখানটায় মসজিদটা।
সেইখানে রেকর্ড করে আজান বাজানো হয় প্রতি 5 ওয়াক্ত, এখনো হয়। সেই গ্রামটার মুসলিমরা কোথায় গেল জানতে গিয়ে পাশেই আর একটা গ্রাম, নামটা এই মুহূর্তে মনে পড়ছে, 4 কিলোমিটার দূরে, 3 থেকে 4 কিলোমিটার দূরে, সেইখানে গিয়েছিলাম। সেখানে গিয়ে বেঙ্গল থেকে এসেছি শুনেই প্রথমে তো তারা ঘিরে ধরলো আমাদেরকে। আমার তো সেই গ্রাম 10-এর কথা মনে পড়ছিল তাদের অ্যাটিটিউড দেখে। তারপরে বলছে বাংলা, তার মানে বাংলাদেশ। তারপরে মুর্শিদাবাদ শুনে আরো কেঁপে গেছে, শমশেরগঞ্জের কথা তারা বলছে। একদম ডেনে গিয়ে পুড়িয়ে গেছিলাম, অনেক কাটখট পুড়িয়ে কায়দা করে প্রাণে বেঁচে ফিরে এসেছি। তাহলে এই যে শমশেরগঞ্জ, এইটা ওদেরকে ডিভিডেন্ড দিচ্ছে গোটা অল ইন্ডিয়ার ক্ষেত্রে। তাহলে কি এইটাকে আমি ওই জন্য বলছি যে এটাকে পরিকল্পিতভাবে মুর্শিদাবাদকে ওয়ারফিল্ড করে তোলা হয়েছে। এই যে বাইনারি সিস্টেম বলা হচ্ছে, বারবার আসছে কথাটা, এই বাইনারি ভোট ভাগ করা এবং মেরুকরণ করা, কি মেরুকরণ? না, আমি তো আমি কজের মধ্যে যাচ্ছি না। আপনার কি মনে হয় যে উই মে রিভিজিট 1946-47? না, এখানে আবার বলছি এই পোটেনশিয়াল জায়গাতে ওটা হতে পারবে বলে আমি বিশ্বাস করি না। যখন 46-এ কলকাতার রক্তে ভেসে যাচ্ছে ডাইরেক্ট অ্যাকশনের ডাকে, মুর্শিদাবাদে এক ফোঁটাও ব্লাড সেট হয়নি, কোনো না, সেটা অন্য জায়গাও হয়নি, অন্য জায়গাও হয়নি। না, ঠিক আছে, ওকে। ওনার একটা উত্তর আমি দিই। না, এভাবে বলা যাবে। এবার না, ক্লকওয়াইজ যাও, নো অ্যান্টি ক্লক। আজকে মানে এই পুরো অনুষ্ঠানটায় থাকতে পেরে সত্যি খুব ভালো লাগছে। মানে বিভিন্ন ধরনের মতামত উঠে আসছে। এখন যেটা প্রশ্ন সেটা হচ্ছে যে বেলডাঙা যেহেতু রিসেন্ট 4-5 বছরের যে পিছন থেকে যদি আমরা একটু ভাবি, বিশেষ করে স্পষ্টীকরণ হয়েছে যে বেলডাঙাটা হচ্ছে এপিসেন্টার, গোটা মুর্শিদাবাদে যে ঘটনাগুলো ঘটছে তার মধ্যে কার্তিক লড়াইয়ের ঘটনা, তার মধ্যে আপনার তারও আগে আমাদের মাঝপাড়ায় একটা ঘটনা ঘটেছে ওইরকম, মানে সেবাশ্রমের সঙ্গে, ভারত সেবাশ্রমের সঙ্গে কার্তিক মহারাজকে আশেপাশে একটা পাড়াতে একটা ঘটেছিল। এরকম ছোট ছোট অনেকগুলো ঘটনা কিন্তু ঘটেছে। এবং তাৎক্ষণিকভাবে এনআরসি মানে সিএ নিয়ে যে হাজারদুয়ারি আগুন ধরানো, এই ঘটনার সমস্ত পিছনে একটা সেকশন থেকেছে সবসময়। কার্তিকের লড়াইয়ের পিছনে যিনি ছিলেন উনি নাম বলেছেন, তার পিছনে কোন মহারাজ ছিলেন সেটা পেপার মিডিয়াতেও বেরিয়েছে। যাই হোক, তিনি কার ভক্ত। অপোজিট এতে সিএ নিয়ে যেটা এনআরসির যে ঘটনাটা, ট্রেন পড়ানোর যে ঘটনা, তার পিছনেও একটা শ্রেণী ছিল মৌলবাদী, মুসলিম মৌলবাদী। তারা ডাক দিল, দিয়ে তারা কন্ট্রোল করতে পারলো না ওখানকার সাধারণ। রিসেন্টলি যেটা আমাদের মহেশপুরে ঘটলো যে ঘটনাটা, সেটাও ওই রকমই। বাইরের পরিযায়ী শ্রমিকরা বারবার মার খেতে খেতে এলাকার, আমার ভাই বাইরে কাজে গিয়ে আমার ভারতবর্ষে মার খাবে, এই আবেগে সবাই যখন রাস্তায় নামলো, সেইটা একটা শ্রেণীর মানুষ ডিভিডেন্ড নেওয়ার জন্য ওর মধ্যে একটা অস্থিরতা তৈরি হলো। এবং সেটা কিন্তু বাইরে প্রচার অলরেডি হয়ে গেল। সেইটুকু মজার বিষয় হচ্ছে, এবং আমাদের কাছে এটা স্বাস্থ্যকর মনে হয়েছে যে ইমিডিয়েট 2-3 দিনের মধ্যেই কিন্তু নিজেদের ভুলটা ওরা বুঝতে পারছে যে এই ডিভিডেন্ডটা কারা নিতে যাচ্ছে। এটা বুঝতে পেরে কিন্তু কার্তিক লড়াইয়ের প্রেক্ষিতেও যে ঘটনা আমরা দেখেছি, ওই ইমামের কথা মনে পড়ছে, আসানসোলের ইমামের কথা, যারা ওই মাঝপাড়ার ঘটনায় যারা ক্ষতবিক্ষত হয়েছে তারাও মুসলিম। কার্তিক লড়াইয়ের প্রেক্ষিতে যারা আহত হয়েছিলেন তারাও মুসলিম। কিছু হিন্দু যুবক এরকম কোপ মেরেছিল, আপনারা শুনে থাকবেন, হসপিটালাইজ হয়েছে। কিন্তু তার এগেনস্টে যে অ্যাকশন হওয়ার কথা ছিল এখানে, যেহেতু এরা সংখ্যা গরিষ্ঠ মুসলমান, তাহলে ওদেরকে কুপিয়ে মেরে ফেলে দেওয়ার কথা ছিল, সেই ঘটনা কিন্তু ঘটেনি। সেটা রক্ষা করেছে বেলডাঙা আপামর জনসাধারণ, আপামর হিন্দু মুসলমান মিলে। কিন্তু হ্যাঁ, আমি হোপফুল এই কারণে, শামসেরগঞ্জের যে ঘটনাটা ঘটেছে সেটারও যদি পিছনে উনি ফ্যাক্ট ফাইন্ডিং করেছেন, সেটাও দেখা যাবে যে অন্য ইস্যু ছিল। মাইক্রো ইস্যুতে আমি এই কারণে আশাবাদী যে মানুষ কিন্তু এই হিন্দু মুসলমান বাইনারি যতই করার চেষ্টা করে, সাময়িকভাবে ভেসে গেলেও এটা কিন্তু খুব পার্মানেন্টলি যে ওরা খুব লাভবান হবে বলে আমি মনে করি না। এটা আমি মনে করছি। মিসেস তুবড়ি কি বলেন? আমার যেটুকু ওনাদের কথা শুনে মনে হলো, পুলিশের উপর ভীষণভাবে ভরসা হলো। পুলিশ যেটা করেছে সেটাকে একদম 100% বিশ্বাস করে দিয়ে বলছেন এটা হয়েছে। এই কেসটা প্রথম থেকে, শেষ পর্যন্ত এর আগেও আপনার সঙ্গে আমার কথা হয়েছিল, একেবারে প্রথম দিন থেকে পুরো আমি যখন উত্তপ্ত বেলডাঙার একে অপরের মুখ দেখছে না, একটা ঘোষ যে প্রতিদিন মুসলিম পাড়ায় দুধ দইতে যায়, গরুর দুধ দুয়ে নিয়ে আসে, সে পর্যন্ত মুসলিম পাড়ায় যাচ্ছে না, সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে যে এলাকায় যে মন্দিরের ঘটনা ঘটছে সেখানে গিয়ে কিন্তু আমি হিন্দুদের সঙ্গে বসে কথা বলে এসেছি। এই পরিস্থিতিতে আমি সাহস দেখিয়েছি। কিন্তু বিষয়টা হলো, আপনার সঙ্গেও আমি কথা বলেছি, বেলডাঙা এরকম নয়। তারপরেও বেলডাঙাকে এরকম কারা বানিয়েছে। মুর্শিদা বললেন যে বেলডাঙাকে মানে সবটাই যেন বিজেপির উপরে একটা ছোড়া, যে হিন্দুদের উপর সায়ন হালদার। আসলে সায়ন হালদারটা কে বলুন তো?
আপনি বললেন তার বাড়ি চিনেন, ঘর চিনেন, আপনি জানেন সায়ন হালদারটা কি? তাকে কোথা থেকে অ্যারেস্ট করা হয়েছে? সায়ন হালদার তার আগে 10 দিন ধরে মোটরসাইকেল চুরির কেসে বহরমপুর থানায় ছিল, ডিটেইন করা হয়েছিল তাকে, সেখান থেকে এই কেসে নেওয়া হলো। এবং সায়ন হালদারের বাবাকে, সায়ন হালদারের বাবা হচ্ছে কলকাতা পুলিশের একজন কর্মচারী, কলকাতা পুলিশে চাকরি করেন এবং তারা বর্তমানে তেহট্টতে থাকে এবং পুরোপুরি তারা তৃণমূলের লোক। যেদিনকে সায়ন হালদারকে অন্য কেস থেকে নিয়ে এসে এই কেসে ঢোকানো হলো, পুলিশ যখন দেখছে কোনো অবস্থাতেই মুখ রক্ষা হচ্ছে না, যখন পুলিশ দেখছে যে তারা পুরো ব্যাকফুটে চলে গেছে, যে উদ্দেশ্যে এখানে ঘটনাটা ঘটানো হয়েছিল যে বর্তমান যুগে দাঁড়িয়ে তৃণমূল যে ব্যাকফুটে চলে গেছে, এই পরের বছরে ইলেকশন হবে, তারা চেয়েছিল এটা করে মুসলিম ভোটটা টোটাল এক জায়গায় করতে। এইটা করতে গিয়ে তারা দেখলো টোটাল একটু ওদের বেনিফিট হলো না, তখন কিন্তু তারা এই ঘটনাটা ঘটিয়ে দেখলো যে সায়ন হালদারকে যখন তুললো কে, একটা পুলিশের ছিল, তার বাবা এবং তুমি সায়নের বেশি সময় নষ্ট করো। বলছেন যদিও যদি বলে সায়ন হালদার করেছে, সে তার পিছনে কোন না হয়েছে, আমি তোমাকে ওভারঅল যেটা আমি বললাম, বলি সায়ন হালদারকে যাকে ধরেছে সেই সায়ন হালদার একেবারে তৃণমূলের কি বলবো, ওই যে দলদাস যে পুলিশ আছে, পুলিশের একটা অবাধ্য ছিল, সেই ছেলেটাকে এখানে ট্যাগ করে দিয়েছে, বাবার সঙ্গে কথা বলে চালিয়ে দিল সায়ন হালদারের নামে। অ্যাকচুয়ালি কোথা থেকে হয়েছে, কার ফোন থেকে প্রথম হোয়াটসঅ্যাপে এই মেসেজটা গেল, কে প্রথম প্রচার করলো, সেই সমস্ত ইনফরমেশন নাম কি নাই পুলিশের কাছে? নাই, তাদের তো কেউ কাউকে অ্যারেস্ট করা হলো না। আপনাকে যেতে হবে। হ্যাঁ, আমি বলছি যে ওই সায়না হালদার দিয়ে শুরু করি, যে আমাদের দাদা যেটা বলেছেন চন্দ্রবাবু, এটা একটু ওভার সিম্পলিফিকেশন। আমি একটু বলে নিই, সায়ন হালদার এই কাজটা করেছে, এটা প্রমাণিত। কি করেছিল বলুন তো, ও আল্লাহর নামে একটি কমেন্ট লিখে একটা ইলেকট্রনিক্স বোর্ডে চলে গেছে, কিছু পাসওয়ার্ড টাসওয়ার্ড দিয়ে ইত্যাদি করে। বাট কোন পরিস্থিতিতে, ধরুন শ্রীকৃষ্ণের নামে কেউ একটা গালাগালি করলো, আমি তো মাইকেল মধুসূদনের কথা ভাবি যে রামকে কবে ভিলেন বানিয়ে লিখে গেছে আজ থেকে 150 বছর আগে। আমার ভারতবর্ষের আধুনিক দেশে একটা জনজাতি যদি শ্রীকৃষ্ণকে নিয়ে একটা বাজে কথা বলে, তাহলে আমি ওখানে সমস্ত যারা বাজে কথা বলেছে আমার ধর্মীয় কারণে, ধর্মীয় আগ্রাসন থেকে পুড়িয়ে দেবো, জ্বালিয়ে দেবো, মেরে দেবো, কেটে দেবো। এই পরিস্থিতিকে আমি যতক্ষণ পর্যন্ত অ্যাড্রেস করতে না পারবো, যতক্ষণ পর্যন্ত আমার রিলিজিয়াস ইমোশনসকে আমি প্রশাসনিকভাবে নিয়ন্ত্রণ করতে না পারবো, আমাদের এই দেশে আমাদের কোনো আশা নেই। আপনি 46-এর মতন অবস্থা আছে কিনা বলেছিলেন, 46-এর মতন অবস্থা মানসিকভাবে হিন্দু মুসলমানদের আছে, কিন্তু প্রশাসনিকভাবে বা রুলার স্টেট হিসাবে আমাদের সেই ধরনের বাস্তব পরিস্থিতি নেই বলে হয়তো আজকে সেটা সম্ভব হবে না। আমি মনে করি তৃণমূল হোক, বামপন্থী দল হোক, তাদের মধ্যে 80% যারা হিন্দু রয়েছে তারা পোটেনশিয়ালি আরএসএস, আর যারা মুসলিম রয়েছে তাদের মধ্যে 80% জামাতি। সে তৃণমূলও থাকতে পারে, সে সিপিএমও থাকতে পারে, সবারই থাকতে পারে। আমি এই ধরনের ধর্মীয় অস্তিত্বের ওপরে ভিত্তি করে যে রাজনীতি বা চিন্তা চেতন, এটাকে যতক্ষণ কুঠারাঘাত করা না যাবে, আমাদের এই রাষ্ট্র ব্যবস্থায় বিজেপিও খেলবে, তৃণমূলও খেলবে। এবং আমি বারবার করে বলবো যে এই যে আমাদের সেই ক্রিকেটার এসে এখানে জিতে গেলেন, আপনি জানেন উনি একটা জনসভা করেননি, উনি প্রত্যেক দিন সন্ধ্যেবেলা গিয়ে মসজিদে বসতেন, নামাজ রোজা করতেন, ওনার হচ্ছে এটাই প্রচার। ইফ দিস ইজ দ্য স্ট্যান্ডার্ড অফ আওয়ার ভোটার্স এবং পপুলেশন, দিস ইজ আওয়ার ফেট। বাবু, ইউ হ্যাভ দ্য লাস্ট ওয়ার্ড। আমাদের যে সাম্প্রদায়িকতার অসুখ, আমাদের বিভাজন, এগুলো যেমন সত্য, কিন্তু আপনি যেটা প্রশ্ন করছেন যে 46 আমরা রিভিজিট করবো কিনা, ভাতৃঘাতী দাঙ্গা, একটা চূড়ান্ত, গোটা দেশ বিপর্যস্ত, আমি সেক্ষেত্রে আমি আশাবাদী। কারণ আমাদের যে সংবিধান এবং যে গণতান্ত্রিক অনুশীলনগুলো আমরা এতদিন চালিয়ে এলাম, তার একটা সুফল থাকবে না, এটা আমরা বিশ্বাস করি। কারণ আমাদের পাশে ধর্মের ভিত্তিতে যে রাষ্ট্রটা হয়েছিল সেটা ব্যর্থ রাষ্ট্র। ভারতবর্ষকে ব্যর্থ রাষ্ট্র অন্তত আমরা বলবো না, তার অনেক সীমাবদ্ধতা থাকতে পারে, তার অনেক বলা যায় যে দোষ ত্রুটি হতে পারে, এবং এখন হয়তো অনেক ক্ষেত্রে অনেক আমরা পচনও দেখতে পাচ্ছি। কিন্তু এই দীর্ঘ যে প্রক্রিয়া, তার মধ্যে দিয়ে যারা আমরা ভারতের রাজনৈতিক দলগুলোকে যেতে হয়েছে, তারা অনেক কিছু আপোষ করে। এই যে কংগ্রেসের যে আপোষের কথা বললেন শাহবানু কেসে, বা এখন তো আমরা ভীষণভাবে দেখছি, এবং এখন বর্তমান যে শাসক দল তাদেরও বিভিন্ন এজেন্ডা আছে এটার সংস্কৃতিটাকে চেঞ্জ করা, কিন্তু ইট ইজ নট ম্যানেজেবল ইজিলি। কারণ ভারতবর্ষের সাংস্কৃতিক এত বৈচিত্র্য, এত বিভিন্নতা এবং আঞ্চলিক যে বিভিন্নতা, ধরুন দক্ষিণ ভারতের রাজ্যগুলো, সেগুলোকে যদি আর্যাবর্তের রাজনীতি দিয়ে গোটাটাকে নিয়ন্ত্রণ করতে যায়,
মানে সেটাও খুব কঠিন ব্যাপার, বুমেরাং হয়ে যাবে। সেই জন্য গোটা ভারতবর্ষের এই বিভিন্ন ধরনের বৈচিত্র্য এবং তার সঙ্গে এর যে সাংবিধানিক ভিত্তি, এইটার উপর নির্ভর করে আমার যেটা মনে হয় যে আমরা এগুলো নিয়ে অবশ্যই আলোচনা করব, এর প্রতিষেধক নিয়ে আমরা ভাববো এবং আমাদের সকলের যে সামর্থ্য অনুযায়ী আমরা এটাকে হয়তো প্রতিহত করারও চেষ্টা করব। কিন্তু আমাদের এটার মধ্যে দিয়ে যতই আমরা আশাহত হই না কেন, আমাদের বাঁচার পথ আছে, আগামী দিনে আমরা এখান থেকে উত্তরণ করব। থ্যাংক ইউ আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। প্রায় 2 ঘন্টা ধরে আলোচনা হলো এবং শেষ হলো একটা অপটিমিস্টিক নোটে, যে যতটা আমরা আপাত দৃষ্টিতে ঘটনাবলী দেখে উদ্বিগ্ন বোধ করছি, ভারতবর্ষের যে একটা সাংস্কৃতিক আবহ আছে, উইচ ইজ মোর ইম্পর্টেন্ট দ্যান রিলিজন, সেই আবহে শেষ পর্যন্ত এটা সাবসিউমড হয়ে যাবে। অর্থাৎ কখনোই এই স্মল কনফ্লিক্টস ক্যানট ওভারশাইন দ্য লার্জার রিয়ালিটি, হুইচ ইজ ইন্ডিয়া। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ।